এক ধনকুবেরের একমাত্র পুত্র ক্লিনিকের শয্যায় শুয়েছিল। চিকিৎসক বললেন যে তার জীবিত থাকার জন্য আর মাত্র ৯ দিন অবশিষ্ট আছে। প্রভাবশালী পিতা ভেঙে পড়লেন। পুত্রকে রক্ষা করতে যে কোনো মূল্য প্রদান করতে উদ্যত ছিলেন, কিন্তু সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছিল। নিরাশার মধ্যে এক দরিদ্র সেবিকা, যার প্রতি কেউ লক্ষ্য করেনি, নিঃশব্দে একটি উন্মাদনাপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল, এবং যখন সত্য প্রকাশিত হল তখন সমগ্র ক্লিনিক বিস্মিত হয়ে গেল, এবং সেই ধনকুবের পিতা সেই মহিলার কৃতকর্মের সামনে হাঁটু গেড়ে ক্রন্দন করে উঠলেন। এটি কেবল একটি ক্ষুদ্র জীবনের কাহিনী নয়, বরং এমন একটি উপদেশমূলক বিষয় যা লক্ষ লক্ষ লোককে স্নেহ এবং করুণা সম্পর্কে তাদের মতামত পরিবর্তিত করতে বাধ্য করল। মুম্বাইয়ের উপান্তে এক অভিজাত বসতির মধ্যে অবস্থিত একটি বিলাসবহুল বাংলো সকালের সূর্যালোকে ঝলমল করছিল। সূর্যের কিরণ বৃহৎ কাঁচের খিলকি ভেদ করে এসে নীল চাদরে আচ্ছাদিত দ্বিতল শয্যায় ঘুমন্ত একটি ক্ষুদ্র পুত্রের মুখমণ্ডলের উপর পতিত হচ্ছিল। সে ছিল আরব, ৬ বছরের একটি শিশু। গোলাকার মুখ, বৃহৎ বৃহৎ গোলাকার চক্ষু এবং সামান্য কুঞ্চিত বিশৃঙ্খল কেশ। আরবের পার্শ্বে একটি রঙিন খেলনা ভাল্লুক ছিল, যা সে যেন কোনো গুপ্ত সম্পদ মনে করে দৃঢ়ভাবে আলিঙ্গন করে রেখেছিল। নিম্নতলে রান্নাঘর থেকে পাত্রপত্রের ঝনঝন শব্দ এবং আলুর পরোটার সুগন্ধ আসছিল। লক্ষ্মী প্রায় ৪০ বছর বয়সী, কৃশ পাতলা একজন মহিলা, যার ত্বক উত্তরপ্রদেশের রৌদ্রে দগ্ধ ছিল, মনোযোগ সহকারে প্লেটে পরোটা স্থাপন করছিলেন, তার উপর মাখন লেপন করছিলেন। আরববাবু, নিচে চলে এসো, নাশতা করে নাও। লক্ষ্মীর কণ্ঠধ্বনি প্রতিধ্বনিত হল একজন মাতার মতো কোমল, যিনি তার সন্তানকে বিদ্যালয়ের জন্য জাগ্রত করছেন। আসছি লক্ষ্মীমা। আরবের কণ্ঠধ্বনি সিঁড়ি দিয়ে অবতরণকারী পদশব্দের সাথে নিম্নে এলো। হ্যাঁ, আরব তাকে স্বাভাবিকভাবে এবং আত্মীয়তার সাথে লক্ষ্মীমা বলে আহ্বান করত। আরবের আসল মা প্রিয়া একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন যখন আরবের বয়স ছিল মাত্র ২ বছর। তখন থেকে লক্ষ্মী, যিনি প্রিয়ার সময় থেকেই পরিবারের সাথে কাজ করছিলেন, সেই পুত্রীটির জন্য আয়া এবং মানসিক আশ্রয় দুটোই হয়ে উঠেছিলেন। আরব খাওয়ার সময় পূর্বরাত্রির তার স্বপ্ন নিয়ে কিচিরমিচির করছিল। লক্ষ্মীমা, আমি স্বপ্নে দেখলাম যে আমি আকাশে মেঘের সাথে খেলার জন্য উড়ছি। মেঘগুলো খুব নরম ছিল। ঠিক আছে, কিন্তু আগে এই পরোটা সমাপ্ত করো, তারপর আবার উড়বে, কেমন? লক্ষ্মী হাসলেন। ধীরে ধীরে আরবের কেশে হাত বুলিয়ে দিলেন। সেই ক্ষণে কেউ ভাবেনি যে তাদের জীবন এক ঝড়ের মধ্যে প্রবেশ করতে চলেছে। আরবের পিতা শ্রী রাহুল গুপ্তা রিয়েল এস্টেট উদ্যোগে একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। সফল, সুদর্শন, ভদ্র, কিন্তু এতই শীতল যে লোকেরা তাকে নির্মম বলত। স্ত্রীর মৃত্যুর পর তিনি নিজেকে কাজে নিমজ্জিত করলেন, পুত্রকে লক্ষ্মীর তত্ত্বাবধানে ছেড়ে দিলেন। তিনি প্রতিদিন রাত ১০টার পরই গৃহে প্রত্যাবর্তন করতেন। অনেক সময় আরব ততক্ষণে নিদ্রায় তলিয়ে পড়ত। সাহেব, আপনি এসেছেন। লক্ষ্মী নিঃশব্দে তার হাত থেকে ব্রিফকেসটি গ্রহণ করলেন, সেটি টেবিলের উপর স্থাপন করতে লাগলেন। আরব নিদ্রায় গেল? হ্যাঁ, এই কিছুক্ষণ আগেই নিদ্রায় গেল। আজ তার সামান্য জ্বর ছিল। আমি তার শয্যার পার্শ্বে টেবিলের উপর ওষুধ রেখে দিয়েছি। রাহুল গুপ্তা ভ্রুকুটি করে তাকালেন। আবার জ্বর? গত সপ্তাহেও তো ছিল। হ্যাঁ, আমারও একটু উদ্বেগ হচ্ছে। সম্ভবত কাল তাকে আবার একবার পরীক্ষার জন্য নিয়ে যেতে হবে। রাহুল গুপ্তা সামান্য মাথা নাড়লেন। ইমেল পরীক্ষা করার জন্য ফোন বের করলেন এবং নীরবে ওপরে চলে গেলেন। বিশাল বাড়িতে কেবল তার শান্ত পদশব্দের প্রতিধ্বনি এবং বারান্দার বাইরে মিটমিট করা আলোই অবশিষ্ট ছিল। পরের দিন আরবের তখনও জ্বর ছিল। এমনকি আন্তর্জাতিক কিন্ডারগার্টেনে দুপুরের নিদ্রার সময় তার নাসিকা থেকে রক্তস্রাব শুরু হল। শিক্ষিকা বিভল হয়ে ফোন করলেন। লক্ষ্মী গৃহপরিষ্কারের কাজ মধ্যপথে ত্যাগ করে সাথে সাথে সেখানে পৌঁছলেন। তিনি আরবকে একটি প্রসিদ্ধ শিশু ক্লিনিকে নিয়ে গেলেন, যেখানে এর আগেও তার সাধারণ পরীক্ষা করা হয়েছিল। এইবার চিকিৎসক বেশ কিছু বিশেষ পরীক্ষার অনুরোধ করলেন। ১ সপ্তাহ পর ফলাফল এলো। বিভাগীয় প্রধানের কক্ষে, যেখানে রাহুল গুপ্তা এবং লক্ষ্মী রোগ নির্ধারণের বোর্ডের সামনে বসেছিলেন। রাহুল গুপ্তা হাত গুটিয়ে রেখেছিলেন। তার মুখমণ্ডল ছিল গম্ভীর, কিন্তু তখনও শান্ত দেখাচ্ছিল। চিকিৎসক, সরাসরি বলুন, রাহুল গুপ্তা বললেন। চিকিৎসক একটি গভীর শ্বাস নিলেন, চশমাটা নাসার ওপর তুলে নিলেন। আমরা সন্দেহ করছি যে আরবের একটি বিরল বংশগত বিপাকীয় ব্যাধির কারণে গুরুতর যকৃৎ ব্যর্থতা হয়েছে।
যদিও নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরও অস্থিমজ্জা বায়োপসি প্রয়োজন হবে। কক্ষের বাতাস হঠাৎ জমে গেল। লক্ষ্মী মুখ আচ্ছাদন করলেন, তার চক্ষু লাল হয়ে উঠল। রাহুল গুপ্তা সামান্য মাথা নত করলেন, কয়েক সেকেন্ডের জন্য চক্ষু বন্ধ করলেন এবং তারপর উঠে দাঁড়ালেন। আমি তাকে বিদেশে নিয়ে যেতে চাই। আমরাও তাই পরামর্শ দেব। এটি একটি জটিল মামলা। যদি পরিবার সক্ষম হয় তবে তাকে যত তাড়াতাড়ি সম্ভব স্থানান্তরিত করা হোক। 1 সপ্তাহ পর আরব তার পিতার সাথে প্রথমে মালয়েশিয়া এবং তারপর দুবাইয়ে গেল। মূল্যবান ক্লিনিকের দরজা খুলল এবং তারপর বন্ধ হয়ে গেল, কেবল শীতল উত্তরগুলো রেখে গেল। আমরা সেরা প্রোটোকলগুলো চেষ্টা করেছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। 3 মাস এক দুঃস্বপ্নের মতো কেটে গেল। আরব দিন দিন দুর্বল হতে লাগল। সে আর গৃহের উদ্যানে দৌড়াদৌড়ি বা লাফালাফি করত না। তার ঘন কেশ ঝরতে শুরু করেছিল, তার ত্বক ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কিন্তু সে তখনও হাসত, তখনও জিজ্ঞাসা করত, বাবা, আমি কি কালকে ভালো হয়ে যাব? রাহুল গুপ্তা কোনো উত্তর দিলেন না, শুধু পুত্রের হাতটা আরও শক্ত করে ধরে রাখলেন। অবশেষে মুম্বাইয়ের সেই একই শিশু ক্লিনিকে ফলো আপ পরীক্ষার সময় বিভাগীয় প্রধানের কণ্ঠধ্বনি কাঁপল। আমরা অত্যন্ত দুঃখিত, আমরা সব কিছু করার চেষ্টা করেছি, কিন্তু আরবের কাছে আর প্রায় 9 দিন বাকি আছে। পুরো কক্ষ নীরব হয়ে গেল। লক্ষ্মী ক্রন্দন করতে লাগলেন। রাহুল গুপ্তা উঠে দাঁড়ালেন, দেয়ালে সজোরে ঘুষি মারলেন। তার শক্ত মুষ্টি থেকে রক্ত ঝরতে লাগল। সেই রাতে মুম্বাইয়ের আকাশ ছিল নীরব, একটিও তারা ছিল না। আরব শয্যায় শুয়েছিল, তার বৃহৎ চক্ষু দুটো ছাদের দিকে তাকিয়েছিল। লক্ষ্মী মা, যদি আমি ভালো না হই তাহলে কি আমি আমার মায়ের সাথে খেলতে যেতে পারব? লক্ষ্মীর গলা বুজে এলো। হ্যাঁ বাবু, অবশ্যই, কিন্তু আমার বিশ্বাস তুমি ভালো হয়ে যাবে। তুমি ভালো হয়েই যাবে। আমার কথা শোনো, ঠিক আছে? আরব ধীরে ধীরে মাথা নেড়ে চক্ষু বন্ধ করে ফিসফিস করে বলল, তুমি আমার সাথে থেকো, কোথাও যেও না লক্ষ্মীমা। সেই পুত্রটির চোখে এক ঝলক আলো দেখা গেল এবং তারপর সে ধীরে ধীরে নিদ্রায় তলিয়ে গেল। বাইরে রাহুল গুপ্তা আধখোলা দরজার আড়ালে নীরবে দাঁড়িয়েছিলেন। তিনি বহু বছরের মধ্যে প্রথমবারের মতো এক ফোঁটা অশ্রু ঝরালেন। মুম্বাইয়ে বসন্ত এসে গিয়েছিল, স্যাঁতস্যাঁতে এবং উষ্ণ বাতাস প্রতিটি গলির কোণে প্রবেশ করছিল। বসতির গাছগুলোতে নতুন পাতা গজাতে শুরু করল। জুঁইয়ের সুগন্ধ বাতাসের সাথে ছড়িয়ে পড়ছিল। কিন্তু সেই বিলাসবহুল বাংলায় এখন আর কেউ আবহাওয়ার তোয়াক্কা করত না। প্রতিটি দিন কেবল টিউবের মাধ্যমে খাওয়ানো খাদ্য, ওষুধের প্রতিটি ফোঁটা, প্রতিটি পরীক্ষার ফলাফল এবং রাহুল গুপ্তা এবং লক্ষ্মীর অস্থির দৃষ্টির চারিদিকে ঘুরত। আরব ক্লিনিকের শয্যায় শুয়েছিল, এতই অসুস্থ ও ক্ষুদ্র, যেন ভাঙা পক্ষ নিয়ে কোনো ক্ষুদ্র পক্ষী। তার বৃহৎ বৃহৎ গোল চক্ষু এখন ভেতরে ঢুকে গিয়েছিল, চারপাশে কালো দাগ। তার এখন আর তার প্রিয় খেলনা নিয়ে খেলারও শক্তি ছিল না। কিন্তু অদ্ভুতভাবে পুত্রটি তখনও হাসত। যখনই লক্ষ্মী তার হাতে চাপ দিতেন, তার কপালে ঠান্ডা কাপড় দিতেন, আরব হাসার চেষ্টা করত, যেন সে বড়দেরই সান্ত্বনা দিচ্ছে। শিশু ক্লিনিক তাদের দ্বিতীয় গৃহ হয়ে গিয়েছিল। রাহুল গুপ্তা একটি ব্যক্তিগত ভিআইপি কক্ষ ভাড়া নিয়েছিলেন, যেখানে এয়ার কন্ডিশনার, টিভি এবং সেরা চিকিৎসা সরঞ্জাম ছিল। প্রতিদিন তিনি কুয়ালালামপুর, সিউল থেকে টোকিও পর্যন্ত আন্তর্জাতিক ক্লিনিকের চিকিৎসকদের ফোন করতেন। আরবের চিকিৎসা ফাইল ইমেলের মাধ্যমে পাঠানো হতো, প্রিন্ট করে ফাইল করা হতো। কিন্তু সব জায়গা থেকে একই উত্তর আসত, দুঃখিত, ব্যবহৃত প্রোটোকলটি সেরা, রোগী চিকিৎসায় প্রতিক্রিয়া দেখাচ্ছে না। যকৃৎ প্রতিস্থাপন শেষ বিকল্প, কিন্তু রোগীর কোনো সামঞ্জস্যপূর্ণ আত্মীয় নেই। বাইরের ব্যক্তির কাছ থেকে দানের হার খুব কম। রাহুল গুপ্তা ফোনে কিছু বলতেন না, শুধু চক্ষু বন্ধ করে হাত শক্ত করতেন। যে অঙ্গুলিগুলো বিলিয়ন বিলিয়ন চুক্তিতে স্বাক্ষর করেছিল, সেগুলো এখন আর রক্ষা করা যাবে না, এই 3টি শব্দের সামনে অসহায় ছিল। সেই সন্ধ্যায় বিভাগীয় প্রধান তাদের এবং লক্ষ্মীকে তার কার্যালয়ে আলাদাভাবে আহ্বান করলেন। টেবিলের ওপর একটি রিপোর্ট ছিল, যার ওপর লাল কালিতে শেষ পর্যায়ে 10 দিনেরও কম জীবন অনুমান লিখিত ছিল। চিকিৎসক একটি গভীর শ্বাস নিলেন, চেয়ারের পশ্চাতে হেলান দিলেন। তার কণ্ঠধ্বনি ধোয়ার মতো হালকা ছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। মারাত্মক কোষগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তার যকৃৎ এবং কিডনির কার্যকারিতা ধীরে ধীরে ব্যর্থ হচ্ছে। এমনকি প্রশমনমূলক পরিচর্যাও তাকে সর্বোচ্চ 9 দিন বাঁচিয়ে রাখতে পারে। কেউ কিছু বলল না। লক্ষ্মী তার মুখ 2 হাতে ঢেকে ফেললেন, তার শরীর কাঁপছিল। রাহুল গুপ্তা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। একটু পরে তিনি জিজ্ঞাসা করলেন, তার কণ্ঠধ্বনি কর্কশ ছিল, যদি একটি সামঞ্জস্যপূর্ণ যকৃৎ পাওয়া যায়?
চিকিৎসক ধীরে ধীরে মাথা নাড়ালেন। যকৃৎ প্রতিস্থাপন আশার একটি ঝলক দেখাতে পারে, তবে দাতাটিকে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ হতে হবে, প্রায় রক্তের সম্পর্কের মতো। আপনার পরিবারে আর কেউ নেই, তাই না? রাহুল গুপ্তা কোনো উত্তর দিলেন না। স্ত্রী প্রাণ হারিয়েছেন, পিতামাতা গত হয়েছেন। বিদেশে বাসকারী একমাত্র ভাই বিজয় বহু আগেই যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। তাহলে দুঃখিত। রাহুল গুপ্তা একটিও শব্দ না করে, কোনো আবেগ প্রকাশ না করে কক্ষ থেকে প্রস্থান করলেন। কিন্তু সবাই জানত যে লোকটির হৃদয় ভেতরে ভেতরে গলে যাচ্ছিল। লক্ষ্মী টলতে টলতে তার অনুসরণ করলেন। সেই রাতে তিনি আরবের পার্শ্বে বসলেন, সারা রাত তার হাত ধরে রইলেন। তার চক্ষু কান্নায় শুকিয়ে গিয়েছিল, কেবল একটি অদ্ভুত দৃঢ়তার দৃষ্টি অবশিষ্ট ছিল। পরের দিন আরব তাড়াতাড়ি জাগ্রত হল। সূর্যোদয়ের পূর্বেই সে তার মাথা ঘোরাল সেই পরিচিত হাতটি অনুসন্ধান করতে, এবং হাসল যখন দেখল লক্ষ্মী চেয়ারে নিদ্রায় আছেন। লক্ষ্মীমা! তিনি চমকে উঠলেন, তাড়াতাড়ি শয্যার কাছে এলেন। কেমন অনুভব করছো বাবু? ব্যথা হচ্ছে? আরব মাথা নেড়ে ধীরে ধীরে হাসল। আমি বাবাকে ক্রন্দন করতে দেখেছি। কাল রাতে বাবা বারান্দায় বসেছিলেন। আমি দেখেছি তিনি চক্ষু মুছছিলেন। লক্ষ্মীমা, বাবা তো কখনো কাঁদেন না। লক্ষ্মীর গলা ধরে এলো। তিনি কিছু বলতে পারলেন না, শুধু আলতো করে মাথা নাড়লেন। আমি বাবাকে দুঃখী করতে চাই না। আমি জীবিত থাকতে চাই। আমি আবার বিদ্যালয়ে যেতে চাই। আমার বন্ধুদের সাথে খেলতে চাই। আমি আবার জন্মদিনের কেক কাটতে চাই। আরবের কণ্ঠধ্বনি ক্ষীণ হয়ে গেল। তার চক্ষে ছিল বিষাদ। কিন্তু আমার ভয় লাগে, ভয় লাগে যে আমি চিরদিনের জন্য নিদ্রায় যাব। দুপুরে যখন রাহুল গুপ্তা কাজের জন্য সাময়িকভাবে ক্লিনিক থেকে বাইরে গেলেন, লক্ষ্মী নীরবে চিকিৎসকের কাছে একটি তাজ করার অনুমতি চাইলেন। যকৃৎ দানের জন্য সামঞ্জস্যপূর্ণ রক্ত পরীক্ষা। নার্স বিস্মিতা হয়ে তার দিকে তাকালেন। আপনি তো সেবিকা। হ্যাঁ, কিন্তু আমি তাকে 2 বছর বয়স থেকে লালন করেছি। আমি জানি আমি রক্তের সম্পর্কের কেউ নই, কিন্তু চেষ্টা করতে অসুবিধা কি? পরীক্ষা নীরবে সম্পন্ন হল। 3 দিন পর ফলাফল যকৃৎ বিভাগে প্রেরিত হল। সামঞ্জস্যপূর্ণ। বাম যকৃৎ লোভ দান করার মানদণ্ডে উত্তীর্ণ। তরুণ চিকিৎসকের চক্ষু গোল হয়ে গেল। আপনি একটি বিরল ঘটনা। রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও এত সামঞ্জস্য। লক্ষ্মী হাসলেন, হয়তো ঈশ্বরের কৃপা। চিকিৎসক ইতস্তত করলেন, কিন্তু আপনি কি ঝুঁকিগুলো জানেন? আপনার বয়স 40-এর ওপর। আপনার শারীরিক অবস্থা ভালো নয়। যকৃৎ কাটার অস্ত্রোপচার মারাত্মক হতে পারে, বিশেষ করে আপনার মতো কারোর জন্য যিনি অস্ত্রোপচারে অভ্যস্ত নন। আমি জানি। তাহলে আপনি তবুও কেন এটা করতে চান? লক্ষ্মী কাচের খিড়কির বাইরে তাকালেন, যেখানে সূর্যের আলো মাটিতে লম্বা রেখায় পতিত হচ্ছিল। কারণ ওই পুত্রটি আমাকে মা বলে ডাকে। সেই সন্ধ্যায় লক্ষ্মী একটি পাতলা ফাইল নিয়ে রাহুল গুপ্তার কক্ষে এলেন। রাহুল সাহেব, আমার কিছু বলার আছে। রাহুল গুপ্তা কোম্পানির ফাইল পাঠ করছিলেন। তিনি এক নজর দেখলেন এবং তারপর নথিটি বন্ধ করলেন। কি হয়েছে? আমি আরবকে বিদেশে নিয়ে যেতে চাই। আমি দুবাইয়ে একটি চিকিৎসা সংস্থার সন্ধান পেয়েছি। তারা যকৃৎ প্রতিস্থাপনের মামলাটি গ্রহণ করতে প্রস্তুত। আমি দাতা হতে পারি। রাহুল গুপ্তার চক্ষু কপালে উঠল। কি? আমি পরীক্ষা করিয়েছি, ফলাফল সামঞ্জস্যপূর্ণ। আমি অস্ত্রোপচারের জন্য প্রস্তুত, যদি কেবল বালকটি বাঁচার সুযোগ পায়। রাহুল গুপ্তা লাফিয়ে উঠলেন। না, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি কি মনে করো এটা কোনো টেলিভিশন ধারাবাহিক? না, আমি শুধু চাই সে বাঁচুক। তুমি কে? আমার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার তুমি একজন সেবিকা। তোমার কোনো অধিকার নেই। কথাগুলো কঠিন ছিল। লক্ষ্মী চুপ করে রইলেন এবং তারপর ধীরে ধীরে তার পকেট থেকে একটি কাগজ বের করলেন। এটি চিকিৎসা যত্নের জন্য একটি অস্থায়ী পাওয়ার অফ অ্যাটর্নি। আপনি যদি এটিতে স্বাক্ষর করেন তাহলে আমি কাগজপত্র, ভিসার ব্যবস্থা করতে পারি এবং আরবকে অবিলম্বে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারি। যদি না করেন তবেও আমিও অসহায়। রাহুল গুপ্তা সেই কাগজটির দিকে তাকালেন। 2 মিনিট কেউ কিছু বলল না এবং তারপর তিনি সেটিকে 2 টুকরো করে ছিঁড়ে ফেললেন। এটার প্রয়োজন নেই, আমি নিজে সামলে নেব। লক্ষ্মী মাথা নিচু করলেন, তার কণ্ঠধ্বনি কাঁপছিল। আপনি অর্থের ব্যবস্থা করতে পারেন, কিন্তু আমার ছাড়া কে তাকে তার যকৃৎ দিতে প্রস্তুত হবে? রাতে লক্ষ্মী ক্লিনিকের কক্ষে একটি ফোল্ডিং শয্যায় বসে নিদ্রায়ত আরবকে দেখছিলেন। তার পার্শ্বে একটি ছোট স্যুটকেস ছিল, যার মধ্যে তার পাসপোর্ট, পরীক্ষার রিপোর্ট এবং একটি হাতে লেখা চিঠি ছিল, যা তিনি রেখে যাবেন যদি কিছু ঘটে যায়।
সেই চিঠিতে কেবল একটি শেষ লাইন ছিল, যদি আমি জ্ঞান ফিরে না পাই তবে দয়া করে সেই পুত্রটিকে বলবেন যে আমি তাকে আমার রক্তের চেয়েও বেশি ভালোবাসতাম। ফ্যাকাশে ম্লান আলো তার চক্ষুর ওপর পতিত হচ্ছিল। কোনো অশ্রু ছিল না, কেবল দৃঢ় সংকল্প ছিল, কাল জীবন ফিরে পাওয়ার যাত্রা শুরু হবে। ৬ তারিখ। বেশিরভাগ মানুষের জন্য একটি সাধারণ দিন, কিন্তু এটি ছিল আরবের জন্মদিন। ৬ বছর পূর্ণ। গালিচায় সেই ক্ষুদ্র পুত্রটির বন্ধুদের গান গাওয়ার মধ্যে মোমবাতি নিভানো উচিত ছিল, আন্তর্জাতিক কিন্ডারগার্টেনে ঘোরা উচিত ছিল এবং রঙিন ফিতায় মোড়ানো উপহার খোলা উচিত ছিল। কিন্তু এর পরিবর্তে সে ক্লিনিকের কক্ষে শুয়েছিল, একটি ফুলের মতো নীরব, যা ফুটে ওঠার আগেই মরে গিয়েছিল। মুম্বাইতে হালকা ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল। কুয়াশার একটি পাতলা স্তর শহরকে একটি ধূসর ঘোমটা দিয়ে ঢেকে দিয়েছিল। ক্লিনিকের কক্ষে আরাব অচেতন অবস্থায় ছিল। সারারাত তীব্র জ্বর থাকা সত্ত্বেও সেই লক্ষ্মীকে জিজ্ঞাসা করল, আজ কি কেউ আমার জন্মদিনে আসবে? লক্ষ্মী সাথে সাথে উত্তর দিলেন না, শুধু আলতো করে তার ঘাম মুছে দিলেন এবং ফিসফিস করে বললেন, অপেক্ষা করো, লক্ষ্মী মায়ের কাছে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজ নীরবে এবং সময়ের বিপরীতে দৌড়ে প্রস্তুত করা হচ্ছিল। সকাল থেকে লক্ষ্মী একটানা ফোন করছিলেন। প্রথম কলটি ছিল আরবের ক্লাস শিক্ষিকা সোনিয়া ম্যাডামকে, এরপর কিছু পরিচিত পিতামাতাকে, তারপর একটি ইভেন্ট অর্গানাইজারকে, যার সাথে তিনি আরবকে জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়ার সময় পরিচিত হয়েছিলেন। আপনি ক্লিনিকে কিভাবে আয়োজন করবেন? সবাই বিস্মৃত ছিল। কেবল কিছু বেলুন, একটি ছোট কেক আর কয়েকটা বালক চাই, বাকিটা আমি সামলে নেব, লক্ষ্মী ইভেন্ট অর্গানাইজারকে বোঝালেন। দুপুরের কাছাকাছি একটি দল নীরবে ক্লিনিকে প্রবেশ করল। 10টি হাতি ও বানরের আকারের বেলুন, 7টি জন্মদিনের টুপি এবং একটি তারা আকারের ছোট ক্রিম কেক নিয়ে। লক্ষ্মী আগে থেকেই নার্স এবং গার্ডদের সাথে কথা বলে তৃতীয় তলার সাধারণ হলরুমে সাজসজ্জার অনুমতি নিয়েছিলেন, যেখানে আত্মীয়দের জন্য একটি অস্থায়ী বসার জায়গা ছিল। একটি টেবিল সাদা টেবিল ক্লথ দিয়ে ঢাকা ছিল এবং রঙিন কাগজ দিয়ে সাজানো ছিল, যা লক্ষ্মী সারারাত ধরে ভাঁজ করেছিলেন। টেবিলের ওপর একটি সাধারণ কিন্তু সুন্দর জন্মদিনের কেক ছিল, সাদা ক্রিম, কিছু লাল চেরি এবং একটি বড় মোমবাতি, যা 6-এর আকারের ছিল। প্রায় 3টের সময় সোনিয়া ম্যাডাম আরবের 4 বেরা বন্ধু রিয়ান, ঈশা, অর্জিন এবং ছোট্ট পিয়াকে নিয়ে এলেন। প্রতিটি বালকের কাছে একটি ছোট্ট উপহার ছিল, যা তাদের পিতামাতা তাড়াহুড়ো করে তৈরি করেছিলেন। লক্ষ্মী কক্ষে গেলেন এবং আরবের কানে ফিসফিস করে বললেন, আরাফ, তুমি কেমন অনুভব করছো? আরাফ ক্লান্তভাবে চক্ষু উন্মোলিত করল। তার ঠোঁট ফ্যাকাশে ছিল, কিন্তু তবুও সে হাসতে চেষ্টা করল। আজ আমি আমার মায়ের স্বপ্ন দেখেছি। মা হাসছিলেন এবং আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। মা বললেন যে আমি একটি সারপ্রাইজ গিফট পাব। তাহলে উঠে পারো, লক্ষ্মী মায়ের কাছে তোমার স্বপ্নের চেয়েও বড় সারপ্রাইজ আছে। আরবকে শান্তিতে একটি হুইল চেয়ারে বসিয়ে করিডরে নিয়ে গেলেন। সে এতটাই কৃশ ছিল যে ক্লিনিকের গাউনটি ঢিলে লাগছিল। তার হাত পা শুকনো ডালের মতো পাতলা ছিল, কিন্তু যেই তাকে করিডরে ঠেলে নিয়ে যাওয়া হলো, আরব চমকে গেল। বেলুনের একটি শাড়ি বাতাসে দুলছিল। শুভ জন্মদিন গানটি প্রতিধ্বনিত হল। সোনিয়া ম্যাডাম কেক নিয়ে এগিয়ে এলেন। বালকগুলো দৌড়ে আরবকে আলিঙ্গন করতে লাগল এবং কিচিরমিচির করে জিজ্ঞাসা করতে লাগল। পুত্রটি লক্ষ্মীর কাঁধে মাথা রেখে ক্রন্দন করে উঠল, আমার মনে হয়েছিল এই বছর জন্মদিনে কেউ আসবে না। এসেছে তাই না? এবং এটি প্রবাবলি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্মদিন। রাহুল গুপ্তাও সেখানে ছিলেন। তিনি করিডোরের এক কোণে নীরবে স্থান নিয়েছিলেন। ভিড়ের মধ্যে যোগ দিলেন না, কিন্তু তার চক্ষু অদ্ভুতভাবে নরম ছিল। এটি প্রথম তিনি তার পুত্রকে মাসের পর মাস পর পুরোপুরি হাসতে দেখলেন। মোমবাতি নেভাও, সোনিয়া ম্যাডাম বললেন এবং সব বালকরা হাততালি দিতে শুরু করল। 6 নম্বরের মোমবাতিটি মিটমিট করছিল। আরব চোখ বন্ধ করল এবং মনে মনে একটি ইচ্ছা করল। কেউ জানত না সে কি বলল, কিন্তু সে চক্ষু উন্মোলিত করল এবং সরাসরি তার পিতার দিকে তাকাল। বাবা, আমি জীবিত থাকতে চাই। বাবা, আমাকে জীবিত থাকতে দাও। রাহুল গুপ্তা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি মাথা নাড়লেন। প্রথমবারের মতো তার পুত্রের সামনে তার চক্ষু থেকে জল গড়িয়ে পড়ল। আমি সব কিছু করব, সব কিছু।
সেই সন্ধ্যায় রাহুল গুপ্তা এবং লক্ষ্মী ক্লিনিকের ক্যান্টিনে মুখোমুখি বসেছিলেন। তাদের হাতে কফির কাপ ঠান্ডা হচ্ছিল, যখন লক্ষ্মীর হাতে ছিল একটি পাতলা ফাইল। আমি প্রি অপারেটিভ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। যদি আমরা প্রতিস্থাপন করাতে চাই, তবে তাদের আগামী 3 দিনের মধ্যে ক্লিনিকে স্থানান্তরের প্রয়োজন। তুমি নিশ্চিত? তুমি নাও বাঁচতে পারো। লক্ষ্মী তার দিকে তাকালেন। তার চক্ষু দুটো ছিল দৃঢ়। আপনি একবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কে। আপনার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার আমার কোনো অধিকার নেই। ঠিক, কিন্তু ওই পুত্রটি আমাকে মা বলে ডাকে। আমি তাকে মরতে দেখতে পারব না। রাহুল গুপ্তা মাথা নত করলেন এবং দীর্ঘ সময় ধরে চুপ হয়ে রইলেন। আমি প্রস্তুতি নিয়েছি, তিনি বললেন। ভিসা, ক্লিনিকের খরচ, অ্যাপোলো হাসপাতাল তাকে গ্রহণ করবে, কিন্তু আমাকে আমার ভাইয়ের কাছ থেকে আইনিভাবে যকৃৎ দানের নিশ্চিতকরণ করাতে হবে। তুমি আত্মীয় নও। তিনি কি সাহায্য করতে রাজি হয়েছেন? এখনও না, কিন্তু আমি তাকে যে কোনো মূল্যে রাজি করাব। পরের দিন সকালে রাহুল গুপ্তা অস্ট্রেলিয়া তার ভাইকে ভিডিও কল করলেন। বিজয়। 2 ভাই পিতামাতার মৃত্যুর পর সম্পত্তির বিরোধের কারণে বহু বছর ধরে বিচ্ছিন্ন ছিলেন। এইবার রাহুল গুপ্তা ক্ষমা চেয়ে শুরু করলেন না, বরং একটি ছবি দিয়ে শুরু করলেন। আরবের মোমবাতি নেভানোর ছবি। কৃষ পাতলা, কিন্তু তবুও হাসছে। তারপর চিকিৎসা রেকর্ডের ছবি এবং অবশেষে লক্ষ্মীর পরীক্ষার রিপোর্ট। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? শুধু অঙ্গদানের কাগজে তোমার নাম দিতে হবে, পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। ও দাতা হবে। আর পুরনো কথাগুলো? বিজয় শীতল উত্তর দিলেন। সব ছেড়ে দাও। আমার কাছে আমার পুত্রের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। বিজয় চুপ হয়ে রইলেন এবং তারপর একটি গভীর শ্বাস নিলেন। আমি সাহায্য করার জন্য ভারত আসব। লক্ষ্মী অস্ত্রোপচারের জন্য তার শারীরিক অবস্থা প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করলেন। তাকে স্যালাইন দেওয়া হলো, ভিটামিন দেওয়া হলো, যকৃৎ, হৃৎপিণ্ড, ফুসফুসের একাধিক পরীক্ষা করা হলো। এইদিকে আরবের নিবিড় পরিচর্যা চলছিল। রক্ত দেওয়া হচ্ছিল, সংক্রমণ থেকে রক্ষা করা হচ্ছিল। দুবাই যাওয়ার একদিন আগে আরব লক্ষ্মীকে জিজ্ঞাসা করল, লক্ষ্মীমা, আমি চিকিৎসককে বলতে শুনেছি যে আমার বাঁচার জন্য যকৃৎ প্রতিস্থাপনের প্রয়োজন। যদি তুমি আমাকে দাও, তাহলে কি তোমার ব্যথা হবে? না বাবু, আমি শুধু তোমাকে আমার আলোর একটি অংশ দিচ্ছি। তারপর তুমি পুরো আকাশকে আলোকিত করতে থাকবে। আরাফ তার হাত বাড়িয়ে আলতো করে তার গাল স্পর্শ করল। যদি আমি ভালো হয়ে যাই, তাহলে আমি আবার বিদ্যালয়ে যাব। আমি একজন চিকিৎসক হব। আমি লক্ষ্মীমাকে রক্ষা করব, ঠিক আছে? তাহলে তোমাকে চেষ্টা করতে হবে, কারণ লক্ষ্মীমা সেই ঋণ ফেরত নেওয়ার জন্য অপেক্ষা করছে। দুজনেই হেসে উঠলেন, অশ্রুসিক্ত হাসি। উড়ানের আগের রাত্রিতে রাহুল গুপ্তা একটা হাতে লেখা চিঠি লিখছিলেন। প্রায় 10 বছর পর তার প্রয়াত স্ত্রীকে লেখা প্রথম চিঠি। প্রিয়া, আমি সবসময় একজন শীতল মানুষ ছিলাম, কিন্তু আজ আমি জানতে পারলাম যে সব হারানোর ভয় কি। আরাফ তোমার প্রাণ ছিল, এবং এখন সে আমার প্রাণ। আর লক্ষ্মী, সে কেবল একজন সেবিকা নয়, সে আমাদের পুত্রের মা, এবং সে তাকে আরও একটি জীবন দিচ্ছে। যদি কাল আরাফ ভালো হয়ে যায়, তাহলে আমি অন্যভাবে বাঁচব। আমি শপথ করছি। তিনি চিঠিটা ভাঁজ করলেন। বারান্দার বাইরের বাতাস হালকা ছিল, যাতে জুইয়ের হালকা সুগন্ধ ছিল। তিনি আকাশের দিকে তাকালেন এবং অনুভব করলেন যে তার হৃদয় শান্ত হয়ে গেল। একটা জন্মদিন, একটা ইচ্ছা, একটা জীবন, যা এমন একজন ব্যক্তির স্নেহ এবং আত্মত্যাগের দ্বারা পরিবর্তিত হতে চলেছিল, যার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু যে রক্তের সম্পর্কের থেকেও বেশি স্নেহ করত। আর এই যাত্রা কেবল শুরু হয়েছিল। ভোরবেলায় মুম্বাইয়ের উপরে কুয়াশার একটি পাতলা স্তর ছেয়ে গেছিল। ক্লিনিকের প্রতিটি খিড়কি থেকে ঠান্ডা বাতাস আসছিল। ছোট কক্ষে লক্ষ্মী টেবিলের সামনে নীরবে বসেছিলেন। হাতে যকৃৎ পরীক্ষার ফলাফল ছিল, যা চিকিৎসক গত সন্ধ্যায় দিয়েছিলেন। মোটা অক্ষরে লেখা, উচ্চ সামঞ্জস্য, বাম যকৃৎ লোবের অংশ দান করার জন্য উপযুক্ত। শব্দগুলো তার হৃৎস্পন্দন বাড়িয়ে দিল। বাইরে আরব তখনও নিদ্রায়িত ছিল।
তার মুখ ফ্যাকাশে কিন্তু শান্ত ছিল। তিনি হাসলেন, ধীরে ধীরে ফিসফিস করে বললেন, যেন নিজের সাথে কথা বলছেন, ভগবান শুনেছেন বাবু। গত কয়েকদিন ধরে তিনি প্রায় নিদ্রায় যাননি। প্রতিবার যখন আরব স্বপ্নে মৃদু আওয়াজ করত, তিনি জাগ্রত হতেন। তার হাত দৃঢ় করে ধরতেন। তার মনে একমাত্র ছবি ছিল আরবের আগের মতোই সুস্থ এবং বিদ্যালয়ের মাঠের দৌড়াদৌড়ি করছে। তিনি কখনো ভাবেননি যে একদিন তাকে সেই পুত্রটার জন্য একটা অবিশ্বাস্য প্রার্থনা করার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে হবে, যার মধ্যে তার এক মোটা বক্তও ছিল না। কিন্তু হয়তো স্নেহের প্রমাণ করতে জন্ম শংসাপত্রের প্রয়োজন হয় না। সকালবেলায় রাহুল গুপ্তা ক্লান্ত ভঙ্গিতে ক্লিনিকে এলেন। তিনি গতকালের একই স্যুট পরেছিলেন, টাই ঢিলা ছিল, চক্ষু ঝপসা ছিল। তিনি জানতেন না যে লক্ষ্মী রাতে কি করেছেন, না তিনি বুঝতে পারছিলেন যে তিনি সবেমাত্র স্বেচ্ছায় যকৃৎদানের ফর্মে স্বাক্ষর করেছেন, যার তিনি একসময় তীব্র বিরোধিতা করেছিলেন। রাহুল সাহেব, চিকিৎসক শাহ আপনার সাথে কনফারেন্স রুমে দেখা করতে চান, লক্ষ্মী আলতো করে বললেন। তিনি তাকে না দেখে ধীরে ধীরে মাথা নাড়লেন। কনফারেন্স রুমে চিকিৎসক শাহ তার সামনে একটি ফাইল রাখলেন। তার কণ্ঠস্বর ধ্বনি গম্ভীর ছিল। আমরা যেমনটি লক্ষ্মীর পরীক্ষার ফলাফল পেয়েছি, তিনি বর্তমানে একমাত্র ব্যক্তি যিনি আরবকে যকৃৎদান করতে পারেন। কিন্তু ভারতীয় আইন কেবল সরাসরি আত্মীয় বা বিবাহিত দম্পতির মধ্যে প্রতিস্থাপনের অনুমতি দেয়। তাই আমাদের আপনার নিশ্চিতকরণ প্রয়োজন যে দাতা পরিবারের সদস্য। রাহুল গুপ্তা সরাসরি চিকিৎসকের দিকে তাকালেন। কি কোনো ব্যতিক্রম হতে পারে না? চিকিৎসক মাথা নাড়লেন। দুঃখিত, যদিও এই মামলাটি বিশেষ, আমরা নিয়ম লঙ্ঘন করতে পারি না। আমরা একটি বিদেশি চিকিৎসা সংস্থার মাধ্যমে কাগজপত্র করার একটি উপায় খুঁজে দেখতে পারি, কিন্তু এতে সময় লাগবে। সময়? সে তিক্তভাবে হাসল। আমার পুত্রের কাছে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। কক্ষ থেকে প্রস্থান করে রাহুল গুপ্তা লক্ষ্মীকে করিডরে অপেক্ষামান দেখলেন। তার চক্ষু তখনও কোমল ছিল, কিন্তু সেগুলোতে এমন কিছু ছিল যা তাকে অস্বস্তিতে ফেলছিল। একটি অটুট দৃঢ় সংকল্প। তুমি এ কি করছ? সে কর্কশ্বরে বলল। তুমি কি মিথ্যা বলে ওকে রক্ষা করতে চাও? তুমি কি মনে করো কারো জীবন কি তামাশা? না, কিন্তু যদি আমরা এটা না করি তবে সে প্রাণ হারাবে। তার কণ্ঠধ্বনি কাঁপছিল, কিন্তু তবুও সে পিছু হটল না। আপনার কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, কিন্তু আপনি আপনার পুত্রের জন্য যকৃৎ ক্রয় করতে পারছেন না। আর আমি তাকে আমার একটি অংশ দিতে পারি, শুধু আপনাকে রাজি হতে হবে। রাহুল গুপ্তা অনেকক্ষণ চুপ করে রইলেন। তার চক্ষে এখন আর ক্রোধ ছিল না, কেবল ক্লান্তি ছিল। তুমি জানো যদি কিছু হয় তবে কি হবে? যদি তুমি প্রাণ হারাও তবে আমি আমার পুত্রকে কি বলবো? আপনাকে কিছু বলার দরকার নেই। তিনি তার দিকে তাকালেন। তার কণ্ঠধ্বনি বাতাসের মতো হালকা ছিল। শুধু তাকে বলবেন যে কেউ একজন ছিল যে তাকে শেষ পর্যন্ত স্নেহ করত। রাহুল গুপ্তা ঘুরে দাঁড়ালেন। তিনি সেই দৃষ্টি সহ্য করতে পারলেন না। এমন একজনের দৃষ্টি যে কোনো পরিচিতি ছাড়াই আত্মত্যাগ করতে প্রস্তুত ছিল। সেই বিকেলে লক্ষ্মী রেকর্ড রুমে সেই আইনজীবীর সাথে দেখা করতে গেলেন, যার নাম রাহুল গুপ্তার ভাই বিজয় পরামর্শ দিয়েছিলেন। মাঝবয়সী লোকটি প্রশংসা এবং উদ্বেগের মিশ্র অনুভূতি নিয়ে তার দিকে তাকালেন। আমি রাহুল সাহেবের দ্বারা চিকিৎসা যত্নের জন্য অস্থায়ী পাওয়ার অফ অ্যাটর্নিতে স্বাক্ষর করিয়ে প্রক্রিয়াটিকে বৈধ করতে আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু আপনি বোঝেন তো, তাই না? যদি কোনো সমস্যা হয় তবে ক্লিনিকের কাছ থেকে কোনো আইনি দায়িত্বের দাবি করার আপনার কোনো অধিকার থাকবে না। হ্যাঁ, আমি বুঝি, শুধু ওকে রক্ষা করা দরকার। আইনজীবী মাথা নেড়ে বললেন, আমি অনেক মানুষকে তাদের আত্মীয়দের অঙ্গদান করতে দেখেছি, কিন্তু আমি কখনো আপনার মতো কাউকে নিজের জীবন ঝুঁটিতে ফেলতে দেখিনি। ওই পুত্রটি আমার রক্ত নয়, কিন্তু সে আমার পরিবার। আমি নিশ্চিত যে আপনি এই অনুভূতিটা বোঝেন। তিনি যখন স্বাক্ষর করলেন তখন তার হাত কাঁপছিল, কিন্তু তার চক্ষে একটি নতুন দীপ্তি ছিল। তিনি জানতেন যে কেবল এই কাগজের সাথে তিনি আইনিভাবে আরবের সাথে ভারত ছাড়তে পারবেন। একটি দুর্বল সুযোগ, কিন্তু একমাত্র সুযোগ। সন্ধ্যায় তিনি ক্লিনিকের কক্ষে প্রত্যাবর্তন করলেন। দেখলেন যে আরব পেন্সিল দিয়ে একটি ছবি আঁকছে। সাদা কাগজে ৩ জন মানুষের ছবি ছিল। একজন লম্বা মানুষ, একজন মহিলা যার কেশ পশ্চাতে বাঁধা, এবং একজন হাসিখুশি পুত্র। ছবির নিম্নে আরব ভাঙা ভাঙা হাতের লেখায় লিখেছিল, আমাদের গৃহ। লক্ষ্মী নিজের ঠোঁট কামড়ালেন, তার গলা ধরে এলো। খুব সুন্দর লক্ষ্মীমা, আমি এটা আপনার জন্য এঁকেছি। কাল আমি আমার মাকেও আঁকব, যাতে আপনি দুঃখ না পাও। আমি এটা সব সময় রাখব। তিনি ছবিটি ভাঁজ করে তার পকেটে রাখলেন।
সেই রাতে তিনি আরও একটি চিঠি লিখলেন। সেটি ভাঁজ করে আরহবের চিকিৎসা ফাইলে রাখলেন। যদি আমি জ্ঞান ফিরে না পাই, তবে দয়া করে সেই পত্রটিকে বলবেন যে আমি তাকে আমার রক্তের চেয়েও বেশি স্নেহ করতাম। যদি আরহব বেঁচে যায়, তবে দয়া করে তাকে বড় হতে, হাসতে, বিদ্যালয়ে যাওয়ার সুযোগ দেবেন। এবং যদি আমরা দুজনেই না বাঁচি, তবে দয়া করে আমাকে দোষ দেবেন না। আমি আমার নির্বাচন করে নিয়েছিলাম। পরের দিন সকালে রাহুল গুপ্তাকে চিকিৎসক রাওয়ের ফোন এলো, যিনি দুবাইয়ে কাজ করা তার এক পুরনো বন্ধু ছিলেন এবং একটি আন্তর্জাতিক মানবিক চিকিৎসা ফাউন্ডেশনের অঙ্গ প্রতিস্থাপন কর্মসূচির প্রধানও ছিলেন। রাহুল, আমি ফাইল পেয়ে গেছি। আমরা এই মামলাটি গ্রহণ করতে রাজি। ভারতীয় চিকিৎসা কর্তৃপক্ষ আপনার চিকিৎসা যত্ন পাওয়ার অফ অ্যাটর্নির নিশ্চিতকরণ পাঠিয়ে দিয়েছে। মা এবং পুত্র আগামী 2 দিনের মধ্যে এখানে আসতে পারে। রাহুল গুপ্তা ফোনটি শক্ত করে ধরে রাখলেন। ধন্যবাদ রাও, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই মামলায় ঝুঁকি খুব বেশি। দাতার বয়স বেশি, শারীরিক অবস্থা দুর্বল, মৃত্যুর হার 30% পর্যন্ত হতে পারে। তুমি কি প্রস্তুত? রাহুল গুপ্তার কণ্ঠধ্বনি বুঝে গেল। আমি কোনো কিছুর জন্যই প্রস্তুত নই, কিন্তু যদি এটাই একমাত্র উপায় হয় তবে আমাকে বিশ্বাস করতে হবে। সেই দুপুরে রাহুল গুপ্তা ক্লিনিকের কক্ষে প্রবেশ করলেন। লক্ষ্মী আরবকে যাও খাওয়াচ্ছিলেন। পরিবেশ শান্ত ছিল, কেবল চামচের সাথে বাটির মৃদু শব্দ শোনা যাচ্ছিল। প্রস্তুতি নাও, তোমরা দুজন কাল সকালে দুবাইয়ের জন্য উড়বে। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। লক্ষ্মী ওপরে তাকালেন। আপনি সম্মত হয়ে গেলেন? সম্মতি নয়, আমি হার মেনে নিয়েছি। সে গভীর শ্বাস নিল। যে ব্যক্তি আমার পুত্রকে রক্ষা করতে মরতে প্রস্তুত, আমি তাকে থামাতে পারি না। আরব ধীরে ধীরে হাসল, নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, বাবা, আমরা কি ছুটিতে যাচ্ছি? রাহুল গুপ্তা তার পুত্রের পার্শ্বে বসলেন, তার মাথায় হাত বুলালেন। হ্যাঁ, খুব সুন্দর একটি জায়গায় চিকিৎসার জন্য যাচ্ছি। ওখানে কি সমুদ্র আছে? হ্যাঁ, তাহলে আমি সমুদ্র দেখতে চাই। লক্ষ্মীমা বলেন যে সমুদ্র আকাশের মতো নীল। লক্ষ্মী নিজের অশ্রু লুকাতে মুখ ঘুরিয়ে নিলেন। ভারতের শেষ রাতে লক্ষ্মী তার জিনিসপত্র গোছালেন। কেবল কিছু কাপড়, আরবের কিছু খেলনা, একটি ওষুধের বাক্স এবং আরব যে 3 জনের পরিবারের ছবি এঁকেছিল সেটি। করিডোরের বাইরে রাহুল গুপ্তা দরজার ফাটল দিয়ে দেখছিলেন। দেখলেন যে তিনি আরবের জন্য কম্বল ঠিক করছেন এবং তারপর নীরবে শয্যার পাশে মাথা ঠেকিয়ে বসে পড়লেন। তিনি ভেতরে এলেন, আলতো করে বললেন, কাল তাড়াতাড়ি যেতে হবে। বিজয় ক্লিনিকে ভর্তির প্রক্রিয়াগুলোতে সাহায্য করার জন্য সেখানে পৌঁছে যাবে। জি। এক মুহূর্তের নীরবতা। রাহুল গুপ্তা তার দিকে তাকালেন, তার কণ্ঠধ্বনি গভীর হয়ে গেল। লক্ষ্মী, যদি কিছু হয়, তুমি চাও আমি সেই পুত্রটাকে কি বলি? তিনি তার দিকে তাকালেন, তার চক্ষু শান্ত ছিল, যেন তিনি সব কিছু ছেড়ে দিয়েছেন। বলবেন যে লক্ষ্মীমা রাজি ছিল এবং লক্ষ্মীমা তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। তারপর তিনি ঘুরলেন এবং আলো নিভিয়ে দিলেন। অন্ধকারে রাহুল গুপ্তা দীর্ঘ সময় ধরে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার পুত্রের দুর্বল নিঃশ্বাস এবং সেই মহিলার ক্লান্ত নিঃশ্বাস শুনছিলেন, যিনি তার জীবন বাজি রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। বাইরে কুয়াশা ধীরে ধীরে কাটছিল। ভোর হতে চলেছিল, একটি নতুন দিন, যা হয়তো একটি চমৎকার ঘটার আগের শেষ দিনও হতে পারত। বিশেষ অ্যাম্বুলেন্স সকাল 4টায় মুম্বাই বিমানবন্দরের গেটে থামল। তখনও অন্ধকার ছিল, চারপাশে ঘন কুয়াশা। একটি চিকিৎসা দল বিশেষ স্ট্রেচার ব্যবহার করে রোগীকে বিমানে তোলার জন্য প্রস্তুত ছিল। আরবকে একটি পাতলা কম্বলে মোড়ানো হয়েছিল এবং সে লক্ষ্মীর বাহুতে নীরবে শুয়েছিল। সে ক্রন্দন করল না, শুধু চুপচাপ রাস্তার আলোগুলো দেখতে লাগল। তার উজ্জ্বল চোখে আকাশের শেষ তারাগুলো প্রতিফলিত হচ্ছিল। পার্শ্বে রাহুল গুপ্তা একটি গাড়ি থেকে অবতরণ করলেন। তিনি তখনও স্যুট পরেছিলেন, কিন্তু টাই বাঁধেননি। তার চক্ষু বহু রাতের নিদ্রার অভাবে ক্লান্ত ছিল। তার হাতে একটি চামড়ার ব্রিফকেস ছিল, যাতে সমস্ত চিকিৎসা রেকর্ড, আইনি কাগজপত্র, বিমানের টিকিট, ভিসা এবং সেই হাতে লেখা চিঠিটিও ছিল, যা তিনি আগের রাতে তার স্ত্রীকে লিখেছিলেন। লক্ষ্মী, সব কিছু ঠিক আছে। আমি চিকিৎসক রাওয়ের সাথে যোগাযোগ করেছি। অ্যাপোলো হাসপাতাল নামার সাথে সাথেই তাকে ভর্তি করে নেবে। বিজয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। জি। এক মুহূর্তের নীরবতা। রাহুল গুপ্তা তার দিকে তাকালেন, তার কণ্ঠধ্বনি গভীর হয়ে গেল। লক্ষ্মী, যদি কিছু হয়, তুমি চাও আমি সেই পুত্রটাকে কি বলি? তিনি তার দিকে তাকালেন, তার চক্ষু শান্ত ছিল, যেন তিনি সব কিছু ছেড়ে দিয়েছেন। বলবেন যে লক্ষ্মীমা রাজি ছিল এবং লক্ষ্মীমা তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। তারপর তিনি ঘুরলেন এবং আলো নিভিয়ে দিলেন। অন্ধকারে রাহুল গুপ্তা দীর্ঘ সময় ধরে চুপচাপ দাঁড়িয়ে রইলেন।
তার পুত্রের দুর্বল নিঃশ্বাস এবং সেই মহিলার ক্লান্ত নিঃশ্বাস শুনছিলেন, যিনি তার জীবন বাজি রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। বাইরে কুয়াশা ধীরে ধীরে কাটছিল, ভোর হতে চলেছিল, একটি নতুন দিন, যা হয়তো একটি চমৎকার ঘটার আগের শেষ দিনও হতে পারত। বিশেষ অ্যাম্বুলেন্স সকাল 4টায় মুম্বাই বিমানবন্দরের গেটে থামল। তখনও অন্ধকার ছিল, চারপাশে ঘন কুয়াশা। একটি চিকিৎসা দল বিশেষ স্ট্রেচার ব্যবহার করে রোগীকে বিমানে তোলার জন্য প্রস্তুত ছিল। আরবকে একটি পাতলা কম্বলে মোড়ানো হয়েছিল এবং সে লক্ষ্মীর বাহুতে নীরবে শুয়েছিল। সে ক্রন্দন করল না, শুধু চুপচাপ রাস্তার আলোগুলো দেখতে লাগল। তার পাশে রাহুল গুপ্তা একটি গাড়ি থেকে অবতরণ করলেন। তিনি তখনও স্যুট পরেছিলেন, কিন্তু টাই বাঁধেননি। তার চক্ষু বহু রাতের নিদ্রার অভাবে ক্লান্ত ছিল। তার হাতে একটি চামড়ার ব্রিফকেস ছিল, যাতে সমস্ত চিকিৎসা রেকর্ড, আইনি কাগজপত্র, বিমানের টিকিট, ভিসা এবং সেই হাতে লেখা চিঠিটিও ছিল। লক্ষ্মী, সবকিছু ঠিক আছে। আমি চিকিৎসক রাওয়ের সাথে যোগাযোগ করেছি। অ্যাপোলো হাসপাতাল নামার সাথে সাথেই তাকে ভর্তি করে নেবে। বিজয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। লক্ষ্মী কেবল আলতো করে মাথা নাড়লেন, নিজের ঠোঁট ভিজিয়ে নিলেন এবং তারপর ধীরে ধীরে তার হাত আরবের কপালে রাখলেন। তুমি শীঘ্রই সমুদ্র দেখতে পাবে, মনে আছে? আরব দুর্বলভাবে হাসল। লক্ষ্মীমা, আমার জন্য সানগ্লাস আনতে ভুলো না। আমি ঝলকানি ছাড়া সমুদ্র দেখতে চাই। লক্ষ্মী ধীরে ধীরে হাসলেন। তার হ্যান্ডব্যাগ থেকে বালকদের একটি লাল প্লাস্টিকের চশমা বের করলেন। এই নাও তোমার সুপারম্যান চশমা। পুত্রটি মাথা নেড়ে হাসল। তার চক্ষু নিদ্রায় ভরে আসছিল, যেন সে তার শেষ খুশিটুকু গুটিয়ে নিচ্ছিল। উড়ান সকাল 6:25-এ যাত্রা করল। একটি বিজনেস ক্লাস কেবিনকে একটি বিশেষ চিকিৎসা কেবিনে রূপান্তরিত করা হয়েছিল, যেখানে একজন ভারতীয় চিকিৎসক সঙ্গী ছিলেন। অক্সিজেন সাপোর্ট, সরঞ্জাম, আইভি ড্রিপ এবং গুরুত্বপূর্ণ লক্ষণ নিরীক্ষণের জন্য যন্ত্রপাতি ছিল। আরব লক্ষ্মীর পার্শ্বে মাঝের কেবিনে শুয়েছিল, আর রাহুল গুপ্তা বাইরের সিটে বসেছিলেন। তার চক্ষু চিকিৎসা মনিটরে মিটমিট করা সংকেতগুলোর দিকে স্থির ছিল। উড়ানের সময় কেউ বেশি কথা বলল না। ইঞ্জিনের গর্জন দ্রুত কেটে যাওয়া সময়ের মতো লাগছিল। 3 ঘণ্টার উড়ান নীরবতায় কাটল। কেবল গুরুত্বপূর্ণ লক্ষণের মনিটরের নিয়মিত বিপ শব্দ এবং সেই পুত্রটির ধীর নিঃশ্বাস শোনা যাচ্ছিল। হঠাৎ আরব পাশ ফিরল এবং লক্ষ্মীর হাত ধরল। লক্ষ্মী মা, যদি আমি না বাঁচি তবে তুমি দুঃখ পেও না। লক্ষ্মীর হাত কাঁপল। তিনি ঝুঁকে তার গাল তার হাতের ওপর রাখলেন। না বাবু, তুমি বেঁচে যাবে। লক্ষ্মীমা যখন প্রতিশ্রুতি দিয়েছে, তখন লক্ষ্মী মাকেও বাঁচতে হবে। রাহুল গুপ্তা ঘুরলেন এবং তাদের দুজনকে দেখলেন। তার চক্ষু লাল ছিল। প্রথমবারের মতো তার উপলব্ধি হল যে সম্পর্ক রক্ত দিয়ে নয়, বরং হৃদয় দিয়ে পরিমাপ করা হয়। সকাল 11টায় বিমান দুবাই বিমানবন্দরে নামল। দুবাইয়ে আবহাওয়া মনোরম ছিল। আকাশ সেই নীল রঙের ছিল যা আরব কখনো পছন্দ করত। একটি আন্তর্জাতিক অ্যাম্বুলেন্স দল আগে থেকেই অপেক্ষা করছিল। অ্যাম্বুলেন্স অগ্রাধিকারের লেন ধরে দ্রুত ছুটল, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে সোজা অ্যাপোলো হাসপাতালে পৌঁছাল। যকৃত প্রতিস্থাপন বিভাগ ছিল 12 তলায়। সেখানে ডক্টর রাও, যিনি রাহুল গুপ্তার কলেজের দিনগুলোর সেরা বন্ধু ছিলেন, তাকে উদ্বিগ্ন চক্ষে স্বাগত জানালেন। বালকের অবস্থা গ্রহণযোগ্য সীমার মধ্যে আছে, কিন্তু এটি দীর্ঘস্থায়ী হতে পারে না। লক্ষ্মীকে কাল সকালে প্রি অপারেটিভ রুমে 12 ঘণ্টা এবং পর্যবেক্ষণের জন্য রাখা হবে। আমরা সবকিছু যত তাড়াতাড়ি সম্ভব করব। রাহুল গুপ্তা মাথা নাড়লেন। আমি সবকিছু তোমার উপর ছেড়ে দিচ্ছি। চিকিৎসক রাও লক্ষ্মীর দিকে ফিরলেন। লক্ষ্মীজি, আপনার যে কোনো সময় অস্বীকার করার অধিকার আছে। আপনি যদি এখন পিছু হটেন, তবে কেউ আপনাকে দোষ দেবে না। লক্ষ্মী সরাসরি তার চোখে তাকালেন। আমি অর্ধেক দুনিয়া ঘুরে এসে সেই জিনিসটিকে অস্বীকার করার জন্য আসিনি যা আমি বেছে নিয়েছি। আরবকে নিবিড় পরিচর্যা ইউনিটে স্থানান্তরিত করা হলো। সে গভীর নিদ্রায় ছিল, আর লক্ষ্মীকে একটি আলাদা সাউন্ডপ্রুফ কক্ষে নিয়ে যাওয়া হলো, যেখানে তাকে অস্ত্রোপচারের প্রস্তুতির জন্য স্যালাইন দেওয়া হলো এবং বিশ্রাম নিতে দেওয়া হলো। সমস্ত চিকিৎসা পরীক্ষা দ্রুত সম্পন্ন হল। সন্ধ্যায় রাহুল গুপ্তা লক্ষ্মীর কক্ষে গেলেন। তিনি গরম খাদ্যের একটি বাক্স এবং একটি ক্রিম রঙের স্কার্ফ নিয়ে এসেছিলেন। কিছু খেয়ে নাও, কাল একটি লম্বা দিন। লক্ষ্মী হাসলেন, কিন্তু তা গ্রহণ করলেন না। আপনার বালকের সাথে থাকা উচিত। এই মুহূর্তে ওর আপনাকে প্রয়োজন। আরব নিদ্রায় গেলেই আমি ফিরে আসব। একটু পরে যখন তিনি চলে গেলেন, লক্ষ্মী নীরবে খাদ্যের বাক্সটি উন্মুক্ত করলেন, চামচ তুললেন, কিন্তু সেটি মুখে নিলেন না। তার হাত সামান্য কাঁপছিল। অস্ত্রোপচারের আগের রাত লক্ষ্মী নিদ্রায় গেলেন না। তিনি আরও একটি চিঠি লিখলেন, এইবার রাহুল গুপ্তাকে।
রাহুল সাহেব, যদি আমি কাল সকালে জ্ঞান ফিরে না পাই তবে দয়া করে আরবকে সেভাবে লালন পালন করবেন যেভাবে আপনি আপনার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাকে বলবেন যে সে বাঁচার জন্য জন্মেছিল, অন্য কারো জীবন ছোট করার জন্য নয়। তাকে ক্ষমা করতে এবং স্নেহ করতে শেখাবেন, যেমনটি সে পেয়েছে। বালককে অপরাধবোধে বড় হতে দেবেন না, না আমাকে তার স্মৃতিতে একটি বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকতে দেবেন। তাকে বলবেন যে লক্ষ্মীমা সঠিক নির্বাচন করেছে এবং তার হাসি ছিল আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, এবং যদি সম্ভব হয় তবে আমাকে আপনার স্ত্রীর পাশে সমাধিস্থ করবেন। চিঠিটি ভাঁজ করে বালিশের নিচে রাখা হলো। তিনি ঘড়ির দিকে তাকালেন। সকাল ৩টে বাজছিল। অপারেটিং রুমে যাওয়ার জন্য আর ১ ঘন্টা বাকি। সকাল ৫:১৫-এ ২টি স্ট্রেচার প্রস্তুতি এলাকা থেকে বেরিয়ে এলো। একটিতে ছিল আরব, তখনও অচেতন, হৃদয় দুর্বল কিন্তু স্পন্দিত। অন্যটিতে ছিলেন লক্ষ্মী। তার চক্ষু ছাদের দিকে তাকিয়েছিল। তার মুখ একটি পরিচিত ঘুমপাড়ানি গান গুনগুন করছিল। রাহুল গুপ্তা পাশাপাশি হাঁটছিলেন। যখন অপারেটিং রুমের দরজা বন্ধ হল, তখন তিনি কেবল শেষবারের মতো লক্ষ্মীর হাত ধরতে পারলেন। তিনি তার দিকে তাকালেন। তার হাসি সকালের রোদের মতো কোমল ছিল। আমার বালকের খেয়াল রাখবেন। স্টিলের দরজা বন্ধ হয়ে গেল। অপারেশন থিয়েটারের আলো জ্বলে উঠল। জীবন ফিরে পাওয়ার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। ৮ ঘণ্টা কেটে গেল। অপারেশন থিয়েটার একটি আন্তর্জাতিক দলের দক্ষতা, অভিজ্ঞতা এবং ভাগ্যের কেন্দ্র হয়ে উঠল। লক্ষ্মীর যকৃতকে সাবধানে কাটা হল। সেটিকে পার্শ্ববর্তী অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হল, যেখানে আরব অস্থির রক্তচাপ নিয়ে শুয়েছিল। ৯ ঘণ্টা। চিকিৎসকদের দলকে ১৮ কেজিরও কম ওজনের সেই পুত্রটির জন্য মাইক্রোভাস্কিউলার রক্তনালীগুলি সংযুক্ত করার কৌশলটি প্রদর্শন করতে হল। অপারেশন মিলিমিটার পর্যন্ত নির্ভুল ছিল। ১০ ঘণ্টা। যকৃতের একটি অংশ তার জায়গায় ছিল। ডায়ালিসিস মেশিন ক্রমাগত কাজ করছিল। আরবের হৃদযন্ত্র ঠিক হতে লাগল। ১১ ঘণ্টা। অপারেশন টেবিলের প্রান্ত থেকে একটি হালকা বিপ শব্দ হল। যকৃত কাজ শুরু করে দিয়েছে। সবাই স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু কেউই তাড়াতাড়ি আনন্দ করার সাহস পেল না, কারণ লক্ষ্মীর অস্ত্রোপচার তখনও শেষ হয়নি। শুরু হওয়ার ১২ ঘণ্টা পর উভয় অপারেশনই শেষ হল। আরবকে সর্বোচ্চ জীবাণুমুক্ত পরিস্থিতিতে বিশেষ পরিচর্যা ইউনিটে স্থানান্তরিত করা হল। লক্ষ্মী তখনও কোমায় ছিলেন। তার রক্তচাপ অনিয়মিতভাবে ওঠানামা করছিল, কিন্তু তার হৃৎস্পন্দন স্থিতিশীল ছিল। করিডোরের বাইরে রাহুল গুপ্তা নিশ্চল দাঁড়িয়েছিলেন। তার চক্ষু ভেতরে ঢুকে গিয়েছিল। তিনি লক্ষ্মীর দ্বারা ফেলে যাওয়া স্কার্ফটি শক্ত করে ধরে রেখেছিলেন। যখন চিকিৎসকরাও বাইরে এলেন, তিনি কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু তাকালেন। আরব মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসেছে, কিন্তু লক্ষ্মী, তার আরও সময় দরকার। তার অনেক রক্তপাত হয়েছে, কিন্তু যদি সে পরবর্তী ৪৮ ঘণ্টা পার করতে পারে তবে সুস্থ হয় সম্ভাবনা ৭০%। রাহুল গুপ্তা মাথা নিচু করলেন। ঠান্ডা টাইলসযুক্ত মেঝেতে অশ্রু ঝরল। ধন্যবাদ। সেই দুপুরে আরব তার চক্ষু উন্মিলিত করল। কাচের খিড়কি দিয়ে হালকা আলো আসছিল। সে একটি অপরিচিত ছাদ দেখল। তার পেটে একটি হালকা ব্যথা অনুভব করল। সে মাথা ঘোরানোর চেষ্টা করল এবং দেখল যে তার বাবা পার্শ্বে নিদ্রায়ত আছেন। তার হাত তার হাতে ধরা। বাবা? রাহুল গুপ্তা চমকে উঠলেন। তার চোখে জল ছিল। তুমি জাগ্রত হয়েছ? বাবা, লক্ষ্মীমা কোথায়? রাহুল গুপ্তা হাসলেন, আলতো করে মাথা নাড়লেন। লক্ষ্মীমা একটু বিশ্রাম নিচ্ছেন। তিনি তোমার জন্য একটি চমৎকার করেছেন, তাই তার আরও একটু নিদ্রার প্রয়োজন। আরব ধীরে ধীরে হাসল। আমি বলেছিলাম না, লক্ষ্মীমা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বাঁচবেন। সে চক্ষু বন্ধ করল। নিশ্চিন্ত হয়ে মাস পরে সবচেয়ে শান্তিপূর্ণ নিদ্রায় তলিয়ে গেল। বাইরে সোনালি রোদ খিড়কির উপর ছড়িয়ে পড়ছিল। জীবনের একটি নতুন ভোর সবেমাত্র শুরু হয়েছিল। প্রতিস্থাপনের পর দ্বিতীয় দিনের সকাল। অ্যাপোলো হাসপাতালে পরিবেশ শান্ত ছিল।
আইসিইউতে মেশিনের শব্দ তখনও নিয়মিতভাবে চলছিল, যা একটি ভঙ্গুর জীবনকে নির্দেশ করছিল, যা প্রতিটি নিঃশ্বাসের জন্য সংগ্রাম করছিল। আরব ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। তার গুরুত্বপূর্ণ লক্ষণ স্থিতিশীল নিয়ন্ত্রণে ছিল। নতুন যকৃতটি ভালোভাবে মানিয়ে নিয়েছিল। শরীর ইতিবাচক প্রতিক্রিয়া দিতে শুরু করেছিল। কিন্তু রাহুল গুপ্তা মোটেও শান্ত ছিলেন না। সেই পুত্রটির কক্ষের পাশেই ছিল লক্ষ্মীর পোস্ট অপারেটিভ কক্ষ, যেখানে নীরবতা একটি ভয়ঙ্কর সঙ্গীতে পরিণত হয়েছিল। লক্ষ্মী এখনও জ্ঞান ফিরে পাননি। চিকিৎসক রাও রাহুল গুপ্তাকে তার কার্যালয়ে আহ্বান করলেন। আমরা লক্ষ্মীর অবশিষ্ট যকৃতের কার্যকারিতা পরীক্ষা করেছি। কিছু সামান্য ক্ষতির লক্ষণ আছে, কিন্তু গুরুতর নয়। তবে সমস্যা হল তার রক্তচাপ ক্রমাগত কমছে, নাড়ি দুর্বল, এবং আমরা এখনও ভেন্টিলেটর সরাতে পারছি না। লক্ষ্মী গভীর কোমায় আছেন। রাহুল গুপ্তা চুপচাপ বসে রইলেন, দুটি হাত শক্ত করে বাঁধা, চক্ষু কাঁচের খিড়কির বাইরে তাকিয়েছিল। বাইরে সমুদ্রের পক্ষীরা নীল আকাশে নির্মমভাবে শান্তিপূর্ণভাবে চক্কর কাটছিল। সে কি জ্ঞান ফিরে আসতে পারে? তার কণ্ঠধ্বনি কর্কশ ছিল। আমরা এখন কিছু নিশ্চিতভাবে বলতে পারি না। পরবর্তী 48 ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়েক সেকেন্ডের নীরবতার পর চিকিৎসক রাও আরও বললেন, রাহুল, আরও একটি কথা আছে। সার্জারির আগে লক্ষ্মী আমার কাছে অনুরোধ করেছিলেন যে আমি মিডিয়া বা অন্য কাউকে যেন না বলি। তিনি চাননি যে কেউ জানুক যে তিনি যকৃৎদাতা। যদি সবকিছু সফল না হতো, আমার মনে হয় তোমার এটা জানা উচিত। রাহুল গুপ্তা মাথা নেড়ে শান্ত থাকার চেষ্টা করলেন, কিন্তু যখন তিনি কক্ষ থেকে প্রস্থান করলেন তখন নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি একটি খালি করিডরের কোণ অনুসন্ধান করলেন। দেয়ালে পিঠ ঠেকিয়ে মাথা হাঁটুতে ঢুকিয়ে দিলেন। তার কাঁধ কাঁপছিল। এত বছর ধরে একজন কঠোর ব্যবসায়ী থাকার পর প্রথমবারের মতো তিনি একটি শিশুর মতো কাঁদলেন। ক্ষতির জন্য নয়, বরং জীবনে প্রথমবারের মতো নিজেকে এত অসহায় এবং হতাশ মনে করার জন্য। আইসিইউতে আরব দ্বিতীয়বার জাগ্রত হল। তার মুখ কম ফ্যাকাশে ছিল, তার চক্ষু পরিষ্কার ছিল। যখন সে তার পিতাকে পার্শ্বে বসে থাকতে দেখল, সে ধীরে ধীরে তার হাত ধরল। লক্ষ্মী মা কোথায়? রাহুল গুপ্তা হাসলেন, আলতো করে মাথা নাড়লেন। তিনি বিশ্রাম নিচ্ছেন। সার্জারি খুব ক্লান্তিকর ছিল, তাই তার আরও ঘুমানো প্রয়োজন। আরব চক্ষুর পলক ফেলল। তার কণ্ঠধ্বনি দুর্বল ছিল। আমি স্বপ্নে দেখলাম যে লক্ষ্মীমা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমাকে ডাকছেন। সমুদ্র খুব নীল ছিল। তিনি আমাকে দৌড়ে আসতে বললেন এবং তারপর তিনি গায়েব হয়ে গেলেন। রাহুল গুপ্তা তার পুত্রের হাত শক্ত করে ধরলেন। লক্ষ্মীমা গায়েব হবেন না, তিনি ফিরে আসবেন। আরব ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমি তাকে সেই রূপকথা শোনাতে চাই যা আমি এইমাত্র ভেবেছি, যেখানে একজন লম্বা কেশের পরী একটি রাজকুমারকে পাথর হওয়া থেকে রক্ষা করে। রাহুল গুপ্তা মাথা নাড়লেন। তাহলে তুমি খুব একটা নিদ্রায় যেতে পারবে না। চেষ্টা করো যাতে তিনি যখন জাগেন তখন তুমি তাকে শোনাতে পারো। তিনি রূপকথা খুব পছন্দ করেন। পুত্রটি ধীরে ধীরে হাসল। কিন্তু যদি তিনি না জাগেন? রাহুল গুপ্তার গলা ধরে এলো। আরবের চক্ষু ছিল নিষ্পাপ, কিন্তু এত গভীর ছিল যেন সে সেই জিনিসগুলো দেখতে পারত যা বড়রা লুকানোর চেষ্টা করে। তিনি আর কিছু বললেন না, শুধু ঝুঁকে তার কপালে চুম্বন করলেন। 2 দিন কেটে গেল। প্রতিটি ঘণ্টা ছিল একটি লড়াই। চিকিৎসকরাও রাহুল গুপ্তাকে জানালেন যে লক্ষ্মীর যকৃতের কার্যকারিতা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। জৈব রাসায়নিক সূচকগুলো ঠিক হতে শুরু করেছে, কিন্তু মস্তিষ্ক এখনও প্রতিক্রিয়া দেখাচ্ছে না। জ্ঞান ফিরে আসার সম্ভাবনা স্পষ্ট নয়। সেই সন্ধ্যায় রাহুল গুপ্তা তার শয্যার পার্শ্বে বসলেন। সাদা আলো লক্ষ্মীর ফ্যাকাশে মুখ এবং শুকনো ঠোঁটের ওপর পতিত হচ্ছিল। তিনি একটি গরম তোয়ালে নিলেন এবং ধীরে ধীরে তার কপাল মুছলেন। তারপর তার হাত ধরে ফিসফিস করে বললেন, লক্ষ্মী, তুমি জিতে গেছ। আরব ঠিক আছে, এখন তোমার ফিরে আসার সময়। তার কণ্ঠধ্বনি বুঝে গেল। আমি জানি আমি স্বার্থপর ছিলাম, আমি তোমাকে বিশ্বাস করিনি। কিন্তু প্রথমবারের মতো আমি বুঝলাম যে পরিবারের একই রক্তের হওয়ার প্রয়োজন নেই। এটির জন্য বিশ্বাস এবং আত্মত্যাগ প্রয়োজন। তুমি আমাকে এই শিক্ষা দিলে। তিনি তার হাত বাড়িয়ে ক্রিম রঙের স্কার্ফটি তার বুকের ওপর রাখলেন। তুমি বলেছিলে যে এটি তোমার মায়ের স্মৃতিচিহ্ন। যদি তুমি না জাগো তবে আমি তোমার জায়গায় এটি রাখব। কিন্তু আমি এটি রাখতে চাই না। আমি এটিকে তোমার জাগ্রত হওয়ার পর ফিরিয়ে দিতে চাই। ঠিক সেই সময়ে একটি হালকা শব্দ হল। হৃৎস্পন্দন মনিটর সামান্য বেড়ে গেল।
লক্ষ্মীর একটি অঙ্গুলি নড়ে উঠল। রাহুল গুপ্তা লাফিয়ে উঠলেন। তিনি নার্সকে আহ্বান করলেন। চিকিৎসকরা সাথে সাথে এলেন এবং পিউপিলের প্রতিক্রিয়া সূচকগুলো পরীক্ষা করলেন। পুরো দল নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। হঠাৎ লক্ষ্মীর চক্ষু সামান্য উন্মিলিত হল, ঝাপসা এবং অস্পষ্ট। লক্ষ্মী, আমি রাহুল, তিনি কাছে ঝুঁকে ফিসফিস করে বললেন। তিনি চক্ষুর পলক ফেললেন এবং তারপর তার চক্ষুর কোণ থেকে একটি অশ্রুবিন্দু নীরবে গড়িয়ে পড়ল। তিনি কথা বলতে পারছিলেন না, কিন্তু তিনি বুঝেছিলেন যে তিনি শুনেছেন, অনুভব করেছেন এবং এখনও এখানে আছেন। পরের দিন সকালে আরবকে 10 মিনিটের জন্য আইসোলেশন রুমে তার লক্ষ্মী মায়ের সাথে দেখা করার অনুমতি দেওয়া হল। পুত্রটি কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। হাতে বুনো ফুলের একটি তোড়া ছিল, যা রাহুল গুপ্তা রাস্তার পার্শ্ব থেকে ক্রয় করেছিলেন। লক্ষ্মীমা, আমি আরও ছবি এঁকেছি, আপনাকে সেগুলোকে দেখার জন্য জাগতে হবে। লক্ষ্মী দুর্বলভাবে তার ঠোঁট নাড়লেন। তার চক্ষু সামান্য উন্মিলিত হলেন এবং সেই পুত্রটির দিকে তাকালেন। একটি হাসি তার ঠোঁটে ভেসে উঠল। আরব শয্যার পার্শ্বে উঠে তার কানে ফিসফিস করে বলল, লক্ষ্মীমা বলেছিলেন যে সমুদ্র খুব নীল, যখন আমরা ঠিক হয়ে যাব তখন আমরা যাব। তিনি বলেছিলেন যে তিনি আমাদের কেরালায় নিয়ে যাবেন। লক্ষ্মী কোনো উত্তর দিলেন না, কিন্তু অশ্রুর একটি ধারা গড়িয়ে পড়ল। নিষ্পাপ পুত্রটি তার হাত বাড়িয়ে তা মুছে দিল। আর কেঁদো না, তুমি বেঁচে গেছ। বাইরে রাহুল গুপ্তা তার বুজে আসা কান্না লুকাতে মুখ ফিরিয়ে নিলেন। 2 সপ্তাহ পর লক্ষ্মীকে রিকভারি রুমে স্থানান্তরিত করা হল। প্রতিদিন আরব ছবি আঁকতে, গল্প শোনাতে, গান গাইতে আসত। তার শরীর ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, কিন্তু তার মন স্পষ্টতই উজ্জ্বল ছিল। রাহুল গুপ্তা ধীরে ধীরে বদলে গেলেন। তিনি আর কেবল অর্থ নিয়ে ব্যস্ত সেই শীতল পিতা ছিলেন না। প্রতিদিন সকালে তিনি লক্ষ্মীকে ক্লিনিকের উদ্যানের চারপাশে ঘোরানোর জন্য ঠেলে নিয়ে যেতেন। আরবের নতুন শেখা অক্ষর নিয়ে কথা বলতেন, সেই জাউ রান্না করার গল্প বলতেন যা তিনি এক সময় পুত্রের জন্য বানাতেন। একবার যখন তারা একটি পাথরের বেঞ্চে বসেছিলেন, তখন তিনি ধীরে ধীরে বললেন, তুমি একবার বলেছিলে যে আমার কাছে যা আছে আমি তার প্রশংসা করতে জানি না। তুমি ঠিকই বলেছিলে। লক্ষ্মী চুপ করে রইলেন, কিন্তু তার চক্ষু উষ্ণ ছিল। আমি ভাবতাম যে পরিবার এমন কিছু যার মধ্যে সমস্ত শর্ত পূরণ করা উচিত। এখন আমি বুঝি কেবল একে অপরের জন্য মরতে প্রস্তুত মানুষের প্রয়োজন, সেটাই ঘর। একটি হালকা বাতাস বইল। লক্ষ্মী হেসে নীল আকাশের দিকে তাকালেন। তাহলে কি আমরা সেই পুত্রটাকে সমুদ্রে নিয়ে যেতে পারি? রাহুল গুপ্তা ঘুরলেন এবং তার দিকে তাকালেন। তাদের মধ্যে কোনো প্রতিশ্রুতির প্রয়োজন ছিল না, কেবল একটি দৃষ্টি এটি বোঝার জন্য যথেষ্ট ছিল যে এখন থেকে তারা একা ছিলেন না। তারা একটি অদ্ভুত, অপ্রত্যাশিত পরিবার ছিলেন এবং সবচেয়ে সত্যিকারের স্নেহ দিয়ে গড়া ছিলেন। অস্ত্রোপচারের 1 মাসেরও বেশি সময় পরে অ্যাপোলোর রুম নম্বর 312 আর ভয় এবং নীরব অপেক্ষায় ভরা ছিল না, বরং প্রতিদিন সকালে আরবের শিশুসুলভ হাসি প্রতিধ্বনিত হতো যখন সে তার পিতা এবং লক্ষ্মীর সাথে ক্লিনিকের করিডরে হাঁটতে শিখত। আরবের কেশ গজাতে শুরু করেছিল। তার চক্ষু উজ্জ্বল ছিল। তার মুখে ধীরে ধীরে সেই গোলাপি আভা ফিরছিল, যা কয়েক সপ্তাহ আগের ফ্যাকাশে এবং অসুস্থ চেহারার থেকে একেবারেই আলাদা ছিল। আর লক্ষ্মী, যদিও তার তখনও লাঠির এবং যকৃতের রিকভারির ওষুধের প্রয়োজন ছিল, কিন্তু তার ভেতরের জীবন, তার প্রতিটি হালকা পদক্ষেপে, আরবের জন্য প্রতিটি কোমল হাসিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এক দুপুরে আরব তার সাথে ক্লিনিকের ছোট্ট উদ্যানে একটি পাথরের বেঞ্চে বসেছিল, যেখানে কিছু বোগেনভিলিয়া গাছ ফুল ফুটিয়েছিল, যেন রোদ ছড়াচ্ছে। লক্ষ্মীমা, এখন আপনার অপারেশনের দাগটা কেমন আছে? পুত্রটি ফিস করে তার পেটে হাত রাখল। লক্ষ্মী ধীরে ধীরে হাসলেন, তার কোমরের দিকে ইশারা করলেন। আমার কাছে হাতের তালুর অর্ধেক অংশের মতো একটি লম্বা দাগ আছে। যখন বৃষ্টি হয় তখন এটি একটু ব্যথা করে। কি, এটা আমার মতো? আমারও এখানে একটা আছে। আরব উৎসাহের সাথে তার শার্ট ওপরে টেনে তার পেটের দিকে ইশারা করল। কিন্তু আমার ব্যথা হয় না। লক্ষ্মী তার মাথায় হাত রাখলেন, আলতো করে আদর করলেন। কারণ তুমি একজন সুপারম্যান। সুপারম্যান সব সময় শক্তিশালী হয়। আরব কিছুক্ষণ চুপ করে রইল। লক্ষ্মীমা, আপনি আমাকে আপনার যকৃৎ কেন দিলেন? যদি আমি না বাঁচতাম তবে আপনি মারা যেতেন, তাই না? প্রশ্নটি লক্ষ্মীকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। তিনি সেই পুত্রটির মুখের দিকে গভীরভাবে তাকালেন, যেখানে নিষ্পাপতা বয়সের ঊর্ধ্বে প্রজ্ঞার সাথে মিশে গিয়েছিল।
কারণ আমার বিশ্বাস ছিল যে তুমি বেঁচে যাবে, কারণ তুমি বাঁচার যোগ্য, কারণ তুমি তোমার আসল মায়ের দেওয়া একটি উপহার, এবং এটিও একটি উপহার যা জীবন আমাকে দিয়েছে। আরব হঠাৎ তার দুটি হাত দিয়ে তাকে শক্ত করে আলিঙ্গন করল। আমি তোমাকে ভালোবাসি লক্ষ্মীমা। লক্ষ্মী তার বাহু তার চারপাশে জড়িয়ে নিলেন, তাকে শক্ত করে ধরে রাখলেন, যেন তিনি যদি ছেড়ে দেন তবে হয়তো খুব দেরি হয়ে যাবে। ক্লিনিক থেকে ছুটির দিন। রাহুল গুপ্তা, আরব এবং লক্ষ্মী তিনজন একসাথে একটি হালকা সোনালি সকালে ক্লিনিক থেকে প্রস্থান করলেন। মিডিয়াকে অনুমতি দেওয়া হয়নি, কোনো প্রেস কনফারেন্স হয়নি। রাহুল গুপ্তা সমস্ত সাক্ষাৎকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন এবং লক্ষ্মী চাননি যে তার নাম আরবের হৃদয় ছাড়া অন্য কোথাও লিখিত হোক। তারা সাথে সাথে ভারতে প্রত্যাবর্তন করেনি। রাহুল গুপ্তা দুবাইয়ের পূর্ব উপকূলের পাশে সমুদ্রের ধারে একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন, যেখানে প্রতি সকালে আরব সামুদ্রিক বাতাসে শ্বাস নিত এবং প্রতি সন্ধ্যায় তিনজন একসাথে বাড়িতে তৈরি খাদ্য ভোজন করত। এক সন্ধ্যায় যখন আরব গভীর নিদ্রায় ছিল, রাহুল গুপ্তা লক্ষ্মীর জন্য একটি ছোট কাঠের বাক্স নিয়ে এলেন। এতে কিছু জিনিস আছে যা তোমার দেখা উচিত। লক্ষ্মী সেটি উন্মুক্ত করলেন। দেখলেন যে তাতে কিছু হাতে লেখা চিঠি, যকৃত দানের শংসাপত্র এবং একটি নতুন চুক্তিপত্র ছিল। সেবিকার চুক্তি নয়, বরং আরবের জন্য দ্বিতীয় অভিভাবক হিসেবে পাওয়ার অফ অ্যাটর্নি। আমি চাই যে তুমি এই শিশুটির আইনি মা হও। লক্ষ্মী চমকে গেলেন। আমি তো শুধু একজন সেবিকা, কিভাবে? এখন আর না, রাহুল গুপ্তা বাধা দিলেন। তুমি ওর জীবন রক্ষা করেছ, ওকে বাঁচতে শিখিয়েছ, আমাকেও পিতা হতে শিখিয়েছ। এই পরিবার তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তিনি তার দিকে তাকালেন, তার চক্ষু অশ্রুসিক্ত ছিল। আমার কাগজপত্রের প্রয়োজন নেই, আমার শুধু প্রতি সকালে ওকে লক্ষ্মীমা বলতে শোনা দরকার, এটাই যথেষ্ট। রাহুল গুপ্তা ধীরে ধীরে মাথা নাড়লেন, আলতো করে তার কাঁধে চাপ দিলেন। সেই মুহূর্তে আর কোনো শব্দের প্রয়োজন ছিল না। তার একটি অনির্ধারিত, বাঁধনহীন পরিবার ছিল, কেবল দুজন প্রাপ্তবয়স্ক যারা একটি শিশুকে তাদের সমস্ত হৃদয় দিয়ে স্নেহ করতেন। কয়েকদিন পর রাহুল গুপ্তার কাছে একটি ফোন এলো। এটি তার স্ত্রীর মা, আরবের নানি। তিনি লক্ষ্মীর সাথে দেখা করতে চেয়েছিলেন। দুবাইয়ের কেন্দ্রে একটি ভারতীয় চায়ের দোকানে সেই সাক্ষাৎ খুব আবেগপূর্ণ পরিবেশে হল। বৃদ্ধার কেশ সাদা ছিল, তার চক্ষু তখনও তীক্ষ্ণ। তিনি যখন লক্ষ্মীকে দেখলেন তখন কাঁপতে কাঁপতে তার হাত ধরলেন। তুমিই সেই, যার নাম আমি বহুবার শুনেছি, কিন্তু আজ প্রথমবার তোমাকে নিজের চক্ষে দেখছি, যাকে আমার কন্যা সবচেয়ে বেশি বিশ্বাস করত। লক্ষ্মী মাথা নিচু করলেন। আমি শুধু সেটাই করেছি যা জরুরি ছিল। না, তুমি সেটা করেছ যা করার সাহস কেউ পায় না। তিনি তার পকেট থেকে একটি পুরনো নোটবুক বের করলেন। এটি আমার কন্যার ডায়েরি। সে লিখেছিল যে যদি তার কিছু হয় তবে সে চায় যে আমি আরবকে তোমার হাতে তুলে দিই। আজ আমার বিশ্বাস হচ্ছে যে সে ভুল ছিল না। লক্ষ্মীর গলা ধরে এলো। আরব ভাগ্যবান যে তার দুজন মা আছে, একজন যে তাকে জন্ম দিয়েছে, একজন যে তার জীবন রক্ষা করেছে। ফেরার পথে লক্ষ্মী চুপচাপ বসে রইলেন। অশ্রু গড়িয়ে পড়ছিল। ব্যথার কারণে নয়, বরং প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে তাকে একজন আত্মীয় হিসেবে গ্রহণ করা হয়েছে, কেবল একটি ছায়া হিসেবে নয়। সেই সন্ধ্যায় আরব বারান্দায় বসেছিল। সামুদ্রিক বাতাস তার নতুন গজানো কেশ উড়িয়ে দিচ্ছিল। পুত্রটি আকাশের দিকে তাকাল। আমার মনে হয় আকাশে মা আমাকে দেখছেন। রাহুল গুপ্তা বাইরে এলেন এবং তার পার্শ্বে বসলেন। নিশ্চয়ই ভাবে। আরব ঘুরল। বাবা, যখন আমি বড় হব তখন আমি চিকিৎসক হব, যাতে আমি লক্ষ্মী মাকে রক্ষা করতে পারি। রাহুল গুপ্তা ধীরে ধীরে হাসলেন। আমি বিশ্বাস করি। আর আপনি কি করবেন? সে থামল এবং তারপর উত্তর দিল, আমি একজন সত্যিকারের পিতা হতে শিখব। আরব মাথা নেড়ে তার হাত নিজের হাতে নিল। তাহলে আপনি সুপারম্যান বাবা, আমি সুপারম্যান পুত্র, এবং লক্ষ্মীমা সুপারম্যান মা। আমাদের পরিবার একটি সুপারহিরো টিম। রূপালী চাঁদের আলোর নিচে তিনজন একসাথে একটি শান্ত জায়গায় বসেছিলেন। ত্বক এবং আত্মা উভয় স্থানেই ক্ষতচিহ্নগুলো তখনও ছিল, কিন্তু এখন তারা বেদনাদায়ক চিহ্ন ছিল না, বরং একটি অলৌকিক যাত্রার প্রমাণ।
ক্ষতি থেকে আসা পর্যন্ত, বিচ্ছিন্নতা থেকে পুনর্জন্ম পর্যন্ত। আর যেমনটি এত বছরে কখনো বলা হয়নি, রাহুল গুপ্তা লক্ষ্মীর দিকে ফিরলেন এবং ধীরে ধীরে বললেন, আসার জন্য এবং আমাদের কখনো ছেড়ে না যাওয়ার জন্য ধন্যবাদ। ক্লিনিক থেকে ছাড়ার 2 মাস পরে 3 জনের ছোট পরিবারটি ভারতে প্রত্যাবর্তন করল। একটি গ্রীষ্মের সকালে উড়ান মুম্বাইতে নামল। আকাশ পরিষ্কার নীল ছিল এবং হালকা বাতাসে ফুলের সুগন্ধ ছিল। সবকিছু শান্ত লাগছিল, কিন্তু প্রত্যেকের হৃদয়ে কিছু অকথিত কথা ছিল। রাহুল গুপ্তার বাংলো এখন আর আগের মতো শীতল ছিল না। করিডোর হাসিতে ভরা ছিল। লিভিং রুমে আরফের আঁকা ছবি দিয়ে দেওয়ালগুলো ভর্তি ছিল এবং উদ্যানের আরও ভালোভাবে যত্ন করা হচ্ছিল। লক্ষ্মী, যদিও তাকে এখনও নিয়মিত ওষুধ ভোজন করতে হতো, তার স্বাভাবিক কাজে প্রত্যাবর্তন করেছিলেন। রান্না করা, গাছে জল দেওয়া এবং আরবের উপর নজর রাখা যখন সে উঠোনে দৌড়াত। কিন্তু সবাই অনুভব করল যে কিছু চিরতরে বদলে গেছে। এক সকালে আরব হাতে একটি ড্রয়িং শিট নিয়ে লক্ষ্মীর কাছে ছুটে এলো। লক্ষ্মীমা, আমি এটা এঁকে ফেলেছি। আমাদের পরিবার কেরালার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে। আমি, বাবা এবং আপনি সবাই হাসছি। লক্ষ্মী ছবিটি দেখলেন। ছবিতে আকাশ নীল ছিল, সমুদ্রে ঢেউ ছিল এবং 3 জন হাত ধরে দাঁড়িয়েছিল। তিনি ধীরে ধীরে হাসলেন। খুব সুন্দর আরফ, আমি এটা ফ্রেম করিয়ে তোমার কক্ষে ঝুলিয়ে দেব। আরফ মাথা নিচু করে তাকে মনোযোগ দিয়ে দেখল। লক্ষ্মীমা, ইদানিং আপনার খুব কাশি হচ্ছে। চিকিৎসক কি বললেন? তিনি চমকে গেলেন। কাশি কিছুদিন আগে শুরু হয়েছিল, হালকা কিন্তু নিয়মিত। তিনি এটি লুকিয়েছিলেন। কাউকে, বিশেষ করে রাহুল গুপ্তা এবং আরফকে উদ্বিগ্ন করতে চাননি। কিছু না, শুধু আবহাওয়া শুষ্ক, বেশি জল পান করলে ঠিক হয়ে যাবে। কিন্তু আরব, যে স্বভাবতই বুদ্ধিমান ছিল, সহজে বিশ্বাস করল না। সে নিচে ঝুঁকে তাকে আলিঙ্গন করল। লক্ষ্মীমা, আমার কাছ থেকে লুকিও না, আমার খুব ভয় করে। তিনি ধীরে ধীরে তার কিসে হাত বুলিয়ে আদর করলেন। কিছু হবে না বাবু, লক্ষ্মীমার প্রতিশ্রুতি। দুপুরে যখন আরফ বিদ্যালয়ে গেল, রাহুল গুপ্তা লক্ষ্মীর কক্ষে এলেন। তিনি টেবিলের উপর ক্লিনিক থেকে এইমাত্র পাওয়া পরীক্ষার রিপোর্ট রাখলেন। তোমাকে আমাকে সত্যিটা বলতে হবে, তোমার যকৃৎ প্রত্যাখ্যানের লক্ষণ দেখা যাচ্ছে, তাই না লক্ষ্মী? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন এবং তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। চিকিৎসক বলেছেন এটা হালকা, ওষুধে ঠিক হয়ে যাবে। এটা ঠিক নয়, রাহুল গুপ্তা বললেন। তার কণ্ঠধ্বনি বুঝে এলো। যদি এটির সঠিকভাবে চিকিৎসা না করা হয়, তবে তোমার আবার যকৃৎ ফেলিয়ার হয়ে যাবে। আমি তোমাকে আবার দুবাইয়ে নিয়ে যেতে পারি, একটি পরিপূরক প্রতিস্থাপনের উপায় খুঁজতে পারি, আমি সব কিছু খরচ করব। তিনি হাসলেন। তার চক্ষু অদ্ভুতভাবে শান্ত ছিল। রাহুলজি, সব কিছু অর্থ দিয়ে সমাধান করা যায় না। আমি আমার নির্বাচন করে নিয়েছিলাম। আমার শরীর হয়তো এই পর্যন্তই সহ্য করতে পারে। না, রাহুল গুপ্তা প্রায় লাফিয়ে উঠলেন। এমন কথা বলো না, আমি তোমাকে যেতে দিতে পারি না, যতক্ষণ আমি বলেছি যে আমি তোমার কাছে কৃতজ্ঞ। তার কণ্ঠধ্বনি বুঝে এলো। লক্ষ্মী তার হাতের উপর রাখলেন। একটি ধীর হাসি ভেসে উঠল, দুর্বল কিন্তু উষ্ণ। আপনার কাছে আমার কোনো ঋণ নেই। আমি শুধু চাই যে আপনি ভালোভাবে বেঁচে থাকুন এবং আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি আরাফকে কখনো একা অনুভব করতে দেবেন না। পরের কয়েকদিনে লক্ষ্মীর অবস্থা আরও খারাপ হল। তিনি স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করলেন। প্রতিটি ব্যথাকে একটি হাসির আড়ালে লুকালেন। প্রতি রাতেই তিনি এখনও আরাফকে গল্প শোনাতেন, এখনও তার পিঠে হাত বুলিয়ে তাকে নিদ্রায় পাড়াতেন। কিন্তু যখন আরাফ নিদ্রায় যেত, তখন তিনি একা বসে থাকতেন। সেই উদ্যানের দিকে তাকাতেন, যেখানে চাঁদের আলো পড়ত। তার কোমরের লম্বা দাগ তাকে সময়ের সীমার কথা মনে করিয়ে দিত। এক রাতে রাহুল গুপ্তা বারান্দায় এলেন। দেখলেন যে তিনি চুপচাপ বসে আছেন। তার হাতে একটি ছোট্ট নোটবুক ছিল। এটি আমার ডায়েরি, তিনি মাথা না তুলেই উত্তর দিলেন। আমি সেই দিন থেকে লিখতে শুরু করেছি যখন আমি আরবের যত্ন নেওয়া শুরু করি। হয়তো পরে আপনি এটা পড়বেন, তখন আমাকে আরও ভালোভাবে বুঝবেন। তুমি এমনভাবে বলছো কেন যেন? তিনি ধীরে ধীরে হেসে তাকে বাঁধা দিলেন। আমি শুধু কিছু অকথিত কথা রেখে যেতে চাই। হুইল নয়, শুধু স্মৃতি। তিনি চুপচাপ তাকে দেখতে লাগলেন। ম্লান চাঁদের আলোয় লক্ষ্মী দুর্বল কিন্তু শান্ত। একটা মোমবাতির মতো, যা প্রায় জ্বলে শেষ হয়ে এসেছে, কিন্তু তবুও তার চারপাশের মানুষকে আলোকিত করার চেষ্টা করছে।
3 দিন পর লক্ষ্মীকে আবার ক্লিনিকে ভর্তি করা হলো। আরাফ কেঁদে ফেলল যখন সে লক্ষ্মীমাকে স্ট্রেচারে নিয়ে যেতে দেখল। আমি চাই না যে লক্ষ্মীমা কোথাও যাক, আমি ভালো ছেলে হব। তিনি সেই শিশুটিকে শক্ত করে আলিঙ্গন করলেন। তার কণ্ঠধ্বনি কাঁপছিল। তোমাকে শক্তিশালী থাকতে হবে। মা শুধু কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে যাচ্ছেন। যখন আমি ঠিক হয়ে যাব তখন আমি ফিরে এসে তোমাকে সুপারম্যানের আরও গল্প শোনাব। পুত্রটি অশ্রুসিক্ত চক্ষে মাথা নাড়ল। আমি আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করব। ক্লিনিকের কক্ষের দরজা বন্ধ হয়ে গেল। রাহুল গুপ্তা বাইরে দাঁড়িয়েছিলেন। তার চক্ষু লাল ছিল। তিনি জানতেন যে এইবার হয়তো তিনি ফিরে আসবেন না। কক্ষে লক্ষ্মী সাদা ছাদের দিকে তাকিয়ে চুপচাপ শুয়েছিলেন। দুবাই থেকে চিকিৎসকরাও দেখা করতে এলেন। তিনি করিডোরের বাইরে রাহুল গুপ্তাকে ধীরে ধীরে বললেন, তার শরীর খুব দুর্বল। আমরা কেবল প্রশমনমূলক যত্নই বজায় রাখতে পারি। লক্ষ্মী তার অবস্থা ভালোভাবে জানেন। রাহুল গুপ্তা মাথা নিচু করলেন, দুটি হাত শক্ত করে বাঁধলেন। তিনি সব কিছুর জন্য প্রস্তুত হয়েছেন, তাই না? চিকিৎসক উত্তর দিলেন না, শুধু ধীরে ধীরে তার কাঁধে চাপড় মারলেন। 1 সপ্তাহ পর যখন আগস্ট মাসের প্রথম সকালের আলো খিড়কি দিয়ে ভেতরে এলো, লক্ষ্মী একটি দীর্ঘ কোমার পর জ্ঞান ফিরে পেলেন। শয্যার পার্শ্বে আরব নিদ্রায়ত ছিল। তার মাথা তার হাতের ওপর ঠেকানো ছিল। রাহুল গুপ্তা অন্য চেয়ারে বসেছিলেন। তার ভেতরের দিকে ঢোকা চক্ষু তখনও তার হাত ছাড়ছিল না। তিনি দীর্ঘক্ষণ তাদের দিকে তাকালেন। একটি অশ্রু তার পাতলা গাল বেয়ে গড়িয়ে পড়ল। রাহুলজি, তিনি ধীরে ধীরে আহ্বান করলেন। তিনি চমকে উঠলেন, তার হাত দৃঢ় করে ধরলেন। আমি এখানেই আছি, তোমার কিছু লাগবে? তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। না, আমি শুধু ধন্যবাদ বলতে চাই। আমাকে আবার মা হতে দেওয়ার জন্য ধন্যবাদ। আর বলো না, তুমি ঠিক হয়ে যাবে লক্ষ্মী। লক্ষ্মী ধীরে ধীরে হাসলেন। আমি ঠিক আছি, শুধু হয়তো এখন বিশ্রামের সময়। তারপর তিনি আরবের দিকে ফিরলেন এবং ধীরে ধীরে তার কেশে হাত বুলিয়ে আদর করলেন। আরব, তোমার মনে আছে মা কি বলেছিল? পুত্রটি জাগ্রত হল, চক্ষু ডলল। লক্ষ্মীমা, আপনি আমার সাথে গৃহে চলুন। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। মা সবসময় এখানে, তোমার হৃদয়ে আছেন। সে তাকে আলিঙ্গন করল, কেঁদে ফেলল। আমি আপনাকে অনেক স্নেহ করি লক্ষ্মীমা। লক্ষ্মী একটি কোমল হাসি দিলেন। তার চক্ষু ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সকালের রোদ খিড়কি দিয়ে এলো, তার শান্ত মুখে পড়ল। একটি হালকা নিঃশ্বাস বের হল এবং সবকিছু নীরবতায় ডুবে গেল। লক্ষ্মীর অন্ত্যেষ্টি ক্রিয়া সরলতার সাথে সম্পন্ন হল। কোনো প্রেস নেই, কোনো খবর নেই। কেবল রাহুল গুপ্তা, আরব এবং ক্লিনিকের কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। কবরের পাথরে রাহুল গুপ্তা একটি ছোট লাইন খোদাই করালেন, লক্ষ্মী, আরবের দ্বিতীয় মা, যিনি দেবার জন্য বেঁচেছিলেন। আরব কবরের সামনে একটি ছবি রাখল, সেই ছবিটি যেখানে সে সমুদ্র এঁকেছিল, যেখানে 3 জন একসাথে হাত ধরে দাঁড়িয়েছিল। বাবা, লক্ষ্মীমা বলেছিলেন যে সমুদ্র আকাশের মতো নীল, এখন আমি দেখে নিলাম। রাহুল গুপ্তা নিচে ঝুঁকলেন এবং ঠান্ডা পাথরের দিকে তাকালেন। ফিসফিস করে বললেন, আমাদের সাথে থাকার নির্বাচন করার জন্য ধন্যবাদ, যদিও অল্প সময়ের জন্য। আকাশে সাদা পক্ষীর একটি ঝাঁক উড়ে গেল, যেন হালকা আত্মাগুলো অসম্পূর্ণ উষ্ণতা নিয়ে যাচ্ছিল। তাদের কাহিনী অশ্রুতে নয়, বরং পুনর্জন্মে শেষ হল, কারণ স্নেহকে চিরকাল থাকতে হয় না, শুধু এত গভীর এবং সত্য হতে হয় যা তা ক্ষতিকে পিছনে থাকা মানুষদের জন্য একটি নির্দেশক আলোতে রূপান্তরিত করে। লক্ষ্মীর সাধারণ অন্ত্যেষ্টি ক্রিয়ার পর সেই বিলাসবহুল বাংলয়ের পরিবেশ আগের চেয়েও শান্ত হয়ে গেল। রান্নাঘরে এখন আর প্রতি সকালে পাত্রপত্রের মৃদু ঝঞ্ঝানানি হতো না। উদ্যানে গাছপালায় জল দেওয়া এবং ছাঁটাই করা মহিলার ছায়া গায়েব ছিল, এবং আরবের কক্ষ হঠাৎ খুব বড় লাগতে শুরু করল, যদিও আসবাবপত্রে কোনো পরিবর্তন হয়নি। প্রথম দিনগুলোতে আরব প্রায়ই কম্বলে লুকিয়ে থাকত, লক্ষ্মী মায়ের হাতে বোনা ছোট বালিশটি আলিঙ্গন করে, কিছু বলতো না। সে স্বাভাবিকভাবে বুঝতে পারত, কিন্তু এইবারের ক্ষতি ছিল একটি নীরব ঝড়ের মতো, যা তার শৈশবের একটি অংশকে ভাসিয়ে নিয়ে গেল, যা দীর্ঘ অসুস্থতার পর সবেমাত্র ফিরে এসেছিল। রাহুল গুপ্তার হাত চিঠিটিকে দৃঢ় করে ধরল। যে অশ্রুগুলো তিনি গিলে ফেলার চেষ্টা করেছিলেন, সেগুলো এখন স্বাভাবিকভাবে ঝরছিল, নীরব এবং ততটাই ভারী যতটা তার হৃদয়ের ওপর এত বছর ধরে থাকা পাথরটি ছিল। তার পশ্চাতে আরব চুপচাপ তার পিতাকে দেখছিল এবং তারপর জিজ্ঞাসা করল, বাবা,
লক্ষ্মীমা কি আমার ওপর ক্রুদ্ধ হবেন যদি আমি এখন বেশি না হাসি? রাহুল গুপ্তা ঘুরলেন, হাঁচু গেড়ে বসে তার পুত্রকে আলিঙ্গন করলেন। না বাবু, লক্ষ্মীমা তোমাকে পৃথিবীতে সবচেয়ে বেশি স্নেহ করতেন এবং তিনি চান যে তুমি খুব খুশি এবং আনন্দিত থাকো। আমার লক্ষ্মীমাকে মনে পড়ে। যখনই আমি বাতাস বইতে শুনি, আমার মনে হয় তিনি আমাকে ঘুম পাড়ানি গান গেয়ে নিদ্রা পাড়াচ্ছেন। রাহুল গুপ্তা তার আলিঙ্গন শক্ত করলেন। তাহলে এখন থেকে যখনই আমরা বাতাস শুনব, আমরা দুজন একসাথে শুনতে পারি? আরব মাথা নাড়ল, নিজের মুখ তার পিতার বুকে লুকালো। সেই মুহূর্ত থেকে পিতা এবং পুত্রের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। ক্ষতি তাদের এমনভাবে যুক্ত করেছিল যা কেউ আশা করেনি। পরের দিন রাহুল গুপ্তা তার পুত্রকে বিদ্যালয়ে নিয়ে গেলেন। পথে তিনি একটি পেন্টিংয়ের দোকানে থামলেন এবং আরব দ্বারা লক্ষ্মীকে দেওয়া ছবিটির জন্য একটি কাঠের ফ্রেম অর্ডার করলেন। সেই সন্ধ্যায় ছবিটি লিভিং রুমের মাঝখানে সম্মান সহকারে ঝুলিয়ে দেওয়া হলো, যেখানে আগে একটি বিমূর্ত তৈলচিত্র ছিল যা তিনি একসময় ইতালি থেকে ক্রয় করেছিলেন। যখন অতিথিরা আসতেন তখন সবাই সেই ছবির সামনে থামত। কেউ জিজ্ঞাসা করলে রাহুল গুপ্তা শুধু হাসতেন। এটি আমার পরিবার, ৩ জনের এবং একটি হৃদয় যা কখনো দূরে যায় না। পরের কয়েক দিনে রাহুল গুপ্তা বদলে যেতে লাগলেন। তিনি রান্না করতে শিখলেন, আরবের জন্য নিজে নাস্তা তৈরি করলেন, সপ্তাহান্তে তাকে পার্কে নিয়ে গেলেন, প্রতি রাতে তার সাথে বই পড়লেন। তিনি কোম্পানিতে তার কার্যালয় তার সহকারীকে সঁপে দিলেন এবং নিজে গৃহ থেকে খণ্ডকালীন কাজ করতে লাগলেন। এক সন্ধ্যায় আরব জিজ্ঞাসা করল, বাবা, এখন আপনি আমার সাথে গৃহে কেন থাকেন? রাহুল গুপ্তা হাসলেন, তার পুত্রের মাথায় হাত বুলালেন। কারণ আমি এত ব্যস্ত ছিলাম যে আমি তোমাকে বড় হতে দেখিনি। এখন আমি তোমাকে প্রতিদিন দেখতে চাই। আরব চক্ষু ছোট করল। তাহলে আপনি গৃহে একজন সুপারম্যান হয়ে গেছেন? হ্যাঁ, একজন বুড়ো সুপারম্যান। পিতা এবং পুত্র উভয়ই জোরে হাসলেন। সেই হাসি বহু বছরের অনুপস্থিতির পর প্রথমবারের মতো পুরো বাড়িতে প্রতিধ্বনিত হল। প্রতি বছর লক্ষ্মীর পুণ্যতিথিতে রাহুল গুপ্তা এবং আরব কবরস্থানে যেতেন, সাথে সুজির হালুয়া নিয়ে আসতেন যা তার একসময় পছন্দ করতেন। তারা একে অপরের পাশে বসতেন, বিদ্যালয়ে নিয়ে, কোম্পানি নিয়ে, জীবনের ছোট ছোট বিষয় নিয়ে কথা বলতেন। কেউ কাঁদত না, কারণ তাদের বিশ্বাস ছিল যে সেই মহিলা এখনও কোথাও না কোথাও তাদের দিকে হাসছেন। এক বছর আরব আমার মায়ের ওপর একটি প্রবন্ধ নিয়ে এলো। আমার লক্ষ্মীমা আমাকে জন্ম দেয়নি, কিন্তু তিনি যিনি আমাকে দ্বিতীয়বার জীবন দিয়েছেন। মায়ের কাছে কোনো জাদু ছিল না, কিন্তু তিনি সেটাই করেছেন যা করার সাহস পুরো পৃথিবীতে কেউ পায় না। আমার মায়ের কণ্ঠধ্বনি মনে নেই, কিন্তু আমার সেই অনুভূতিটা মনে আছে যখন মা আমাকে আলিঙ্গন করতেন, যা শীতের সূর্যের আলোর মতো উষ্ণ ছিল। রাহুল গুপ্তা সেই প্রবন্ধটি পড়লেন এবং কিছু বলতে পারলেন না। তিনি শুধু ধীরে ধীরে তার পুত্রের কাঁধে চাপড় মারলেন। তার চক্ষু দূরে তাকিয়েছিল, যেখানে পরিষ্কার শরৎকালের আকাশে মেঘগুলো ধীরে ধীরে ভাসছিল, যেন কারোর পদক্ষেপ যারা চলে গেছেন কিন্তু পিছনে থাকা মানুষদের হৃদয়ে একটি উষ্ণ ছাপ রেখে গেছেন। আর তিনি জানতেন যে কাহিনী শেষ হয়নি, এটি সবেমাত্র কৃতজ্ঞতা, স্নেহ এবং প্রতিদিন আরও ভালোভাবে বাঁচার প্রতিশ্রুতির সাথে শুরু হয়েছে। 10 বছর কেটে গেল। মুম্বাইতে বসন্ত তখনও তার এক আলাদা কোমলতা নিয়েছিল, যেখানে রাস্তায় সাদা ফুল, হালকা বাতাসে ঝুলে থাকা পাতা এবং প্রতি সকালে পক্ষীর কিচিরমিচির ছিল। সেই বাংলো এখন আরও আরামদায়ক লাগত। এখন আর তাতে সেই শীতল বিলাসবহুল রূপ ছিল না। বাড়ির সব কিছু সরলতা এবং পরিচ্ছন্নতার সাথে সাজানো ছিল, ঠিক সেভাবেই যেভাবে রাহুল গুপ্তা সেই মহিলার কাছ থেকে বছরখানেক আগে শিখেছিলেন। আরব এখন 20 বছরের যুবক। সেই ছোট পুত্রটি এখন একজন লম্বা যুবক হয়ে উঠেছিল, যার চক্ষু তার আসল মায়ের মতো উজ্জ্বল ছিল এবং তার পিতার মতো একটি গভীর শান্ত নীরবতা ছিল। আরব মুম্বাই এর চিকিৎসা কলেজে পড়ছিল। শেষ বছরে তার মনে একটি স্পষ্ট লক্ষ্য ছিল, একজন প্রতিস্থাপন বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া। সেই জিনিস যা একসময় তার জীবনও রক্ষা করেছিল, সেই জিনিস যা সেই মহিলাকে ছিনিয়ে নিয়েছিল, যাকে সে সবসময় লক্ষ্মী মা বলত। রবিবার সকালে রাহুল গুপ্তা উদ্যানে দাঁড়িয়েছিলেন, হলুদ গাঁদা ফুলের যত্ন নিচ্ছিলেন। তার পিঠ সামান্য ঝুঁকে গিয়েছিল, কেশে পাক ধরেছিল, কিন্তু তার চক্ষু আগের চেয়েও বেশি হালকা এবং শান্ত ছিল। তিনি এখন সংবাদপত্রে ছাপা সেই শীতল ব্যবসায়ী ছিলেন না, না চুক্তিতে ঘেরা সিইও। তিনি ছিলেন একজন সম্পূর্ণ এবং উষ্ণ হৃদয়সম্পন্ন পিতা। আরব সাদা ল্যাবকোট পরে গৃহ থেকে প্রস্থান করল।
হাতে তার ইন্টার্নশিপ কিট ছিল। আমি ক্লিনিকে যাচ্ছি বাবা। রাহুল গুপ্তা ওপরে তাকিয়ে হাসলেন। মা দ্বারা তৈরি খাবার সাথে নিয়ে যেও, মনে রাখবে নুডলস খাবে না। আরব হাসল। হ্যাঁ, আর আজ আমি একটি চ্যারিটি ক্লিনিকেও যাচ্ছি। কোথায়? একটি নতুন পুনর্বাসন বসতিতে। অনেক ছোট বালকের মায়ের কাছ থেকে হেপাটাইটিস বি হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য সংস্থান নেই। হেপাটাইটিস শব্দটি শুনে রাহুল গুপ্তা থেমে গেলেন। যখনই তিনি রোগ সম্পর্কিত কোনো শব্দ শুনতেন তার মনে তখনও একই ধরনের প্রতিক্রিয়া হতো। কিন্তু তারপর তিনি মাথা নাড়লেন। নিজের খেয়াল রেখো। আরব কাছে এলো। ধীরে ধীরে তার পিতার কান স্পর্শ করল। বাবা, যদি লক্ষ্মীমা বেঁচে থাকতেন তবে তিনি আপনার ওপর খুব গর্বিত হতেন। রাহুল গুপ্তা কিছুটা অবাক হলেন। তুমি এমন কথা বলছো কেন? কারণ আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আমি আর কখনো নিজেকে একা অনুভব করিনি। সেই কথাটি রাহুল গুপ্তাকে চুপ করিয়ে দিল। তার হৃদয় একটি পুরনো ঢোলের মতো ধরফড় করে উঠল যখন তিনি ক্লিনিকের করিডোরের বাইরে বসেছিলেন, অঙ্গদানকারী মহিলার হাত ধরে প্রার্থনা এবং ভয় দুটোই করছিলেন। আরব তার গাড়িতে চড়ে চলে গেল। রাহুল গুপ্তা পাথরের বেঞ্চে প্রত্যাবর্তন করলেন, যেখানে লক্ষ্মীর কোমলমুখ খোদাই করা একটি ছোট মূর্তি ছিল। তিনি নিচে সাদা লিলিফুলের একটি তোড়া রাখলেন। দীর্ঘক্ষণ চুপচাপ বসে রইলেন। সেই বসতিতে আরদ এবং স্বয়ংসেবক ছাত্রদের একটি দল কয়েক ডজন পরিবারের জন্য বিনামূল্যে ক্লিনিক আয়োজন করল। সে কেবল রোগের চিকিৎসাই করল না, বরং ছোট বালকদের একটি মায়ের কাহিনীও শোনাল, যার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু যিনি তাকে একটি সুস্থ হৃদয় দিয়েছিলেন। নিষ্পাপ চক্ষুগুলো বড় হয়ে গেল যখন আরব বলল যে তার লক্ষ্মী মা একসময় সেবিকা ছিলেন। কিন্তু সে কখনো কারো মধ্যে মায়ের মতো মহত্ব দেখেনি, কারণ মা তার পুরো জীবন অন্যদের জন্য বেঁচেছিলেন। ক্লিনিকের পরে প্রায় 10 বছরের একটি মেয়ে তার পিছনে ছুটল। দাদা, আমারও কি আপনার মতো হেপাটাইটিস বি আছে? আরব নিচে বসে হাসল। হ্যাঁ, আমি খুব দুর্বল ছিলাম, কিন্তু যেহেতু কেউ আমাকে সত্যিই স্নেহ করত, তাই আমি আবার সুস্থ হয়ে উঠলাম। আমিও চাই কেউ আমাকে সেইভাবে স্নেহ করুক। আরব সেই মেয়েটির মাথায় হাত বুলাল। কেউ থাকবে, শুধু তুমি ভালোভাবে বেঁচে থাকো, সবসময় অন্যদের স্নেহ করতে শেখো, তাহলে নিশ্চিতভাবে কেউ তোমার জন্য আত্মত্যাগ করবে, যেমন আমার লক্ষ্মী মা আমার জন্য করেছিলেন। সন্ধ্যায় আরব দেরিতে মুম্বাইতে প্রত্যাবর্তন করল। গাড়িতে সে তার ফোন উন্মুক্ত করল। ছোট বালকদের সাথে তোলা কিছু ছবি দেখল। একমাত্র ছবিটা যেটা সে তার লক্ষ্মী মায়ের সাথে শিশু দিবসে তুলেছিল যখন তার বয়স ছিল 9 বছর। মা তাকে পশ্চাৎ থেকে আলিঙ্গন করেছিলেন, তার চক্ষু নীল আকাশের নিচে উজ্জ্বল ছিল এবং সে মুখে আইসক্রিম নিয়ে হাসছিল। সে ফিসফিস করে বলল, লক্ষ্মীমা, আমি সেভাবেই মাতছি যেমন আপনি চেয়েছিলেন। আমি অন্যদের সাহায্য করছি যেমন আপনি একসময় আমাকে সাহায্য করেছিলেন। কি দেখছেন? গাড়ির খিড়কির বাইরের আকাশ চাঁদের আলোয় ঝলমল করছিল। তার হঠাৎ তার মায়ের বহু বছর আগের কথা মনে পড়ে গেল। কিছু মানুষ আমাদের জন্ম দেয় না, কিন্তু আমাদের নিজের রক্তের মতো স্নেহের নির্বাচন করে। সে স্নেহের কোনো পদমর্যাদার প্রয়োজন হয় না, শুধু এত সত্য হতে হয় যে তা চিরকাল বজায় থাকে। আরাফ তার চক্ষু ওপরে তুলল। তার হৃদয় হঠাৎ জোরে ধরফর করে উঠল। ঘাবড়ানোর কারণে নয়, চিন্তার কারণে নয়, বরং আনন্দের কারণে। সেই অনুভূতি যা একসময় অপরিচিত ছিল, এখন সবচেয়ে পরিচিত জিনিস হয়ে উঠেছিল। গৃহে রাহুল গুপ্তা তার কম্পিউটার উন্মুক্ত করলেন। তার প্রথম আত্মজীবনী প্রথম লাইনগুলো টাইপ করলেন। তিনি ব্যবসা, কারণ, অসফলতা বা সফলতা নিয়ে লিখলেন না, বরং লক্ষ্মী নামের এক মহিলার সম্পর্কে লিখলেন। স্নেহের জন্য স্পন্দিত হৃদয় নামক একটি বিশেষ অধ্যায়। প্রথম পাতায় তিনি লিখলেন, এটি ক্ষতির কাহিনী নয়, বরং পুনর্জন্মের কাহিনী। কেউ সত্যিই চলে যায় না যদি তাদের রেখে যাওয়া স্নেহ ছড়িয়ে পড়তে থাকে। এবং আমি, একজন ব্যক্তি যিনি একসময় নিজের পরিবার হারিয়েছিলেন, নিজেকে হারিয়েছিলেন, তাকে এমন একজন মহিলা রক্ষা করেছিলেন যার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু যিনি শেষ পর্যন্ত স্নেহের নির্বাচন করেছিলেন। বাইরে আরাফের গাড়ির ইঞ্জিন গেটের সামনে থামল। রাহুল গুপ্তা হাসলেন, ল্যাপটপ বন্ধ করলেন, তার পুত্রকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে গেলেন। জীবনের অনেক ঝড়ের মধ্যেও কিছু হৃদয়ে এখনও স্নেহের জন্য, ক্ষমার নির্বাচন করার জন্য এবং প্রতিদিন আরও ভালোভাবে বাঁচার প্রতিশ্রুতির জন্য ধীরে ধীরে স্পন্দিত হয়। এবং এইভাবেই কাহিনীটি একটি পূর্ণচ্ছেদ দিয়ে শেষ হয় না, বরং পরবর্তী সুন্দর জিনিসগুলোর জন্য একটি খোলা দরজা দিয়ে শেষ হয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? ঈশ্বরের কাছে এই প্রার্থনা যে আপনি এবং আপনার পরিবার সবসময় সুস্থ, খুশি এবং নিরাপদ থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে আমাদের সাথে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করুন। আমাদের পড়তে খুব ভালো লাগবে।